সুপ্রিয় শিক্ষার্থীরা, ডিওস ইউনিট বাংলা টপ 100 এমসিকিউ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলো আমরা শুরু করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর প্রশ্নে ধনাত্মক বৃত্ত কোনটি। তাহলে ধনাত্মক বৃত্তের ক্ষেত্রে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে প্রাকৃতিক শব্দগুলাকে আমরা অবশ্যই ধনাত্মক বৃত্তের মধ্যে ফেলবো, অর্থাৎ যে শব্দ দুইবার উচ্চারিত হবে প্রাকৃতিক শব্দ হইতে হবে। তাহলে এখানে দেখো কাপড় চোপড়, এটা কোনো প্রাকৃতিক শব্দ নয়। এরপর দেখো হচ্ছে ফাঁকাফাঁকি, এখানে দেখো টপাটপ এবং হচ্ছে পরপর। আমরা কোনো জিনিস যখন দ্রুত হাঁটার যে একটা গতি আছে এটাকে বলি টপাটপ, এই টাইপসের কথা বলি। তাহলে দ্রুত কোনো কিছুর আওয়াজকে আমরা টপাটপ হিসেবে সম্বোধন করতে পারি। তাহলে এই জায়গায় আমরা এটাকে কি করব, উত্তর করব প্রাকৃতিক আওয়াজ, যেহেতু আমাদের বলেছে। তাহলে এখানে একটু খেয়াল করে ব্যাখ্যাটা, ধনাত্মক শব্দ কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুভূতি বিশিষ্ট শব্দের রূপকে ধনাত্মক শব্দ বলে। এখানে বলা হচ্ছে কাল্পনিক অনুভূতি বা স্বাভাবিক শব্দ। এখানে দেখো যে শব্দগুলো দেওয়া হয়েছে টপ টপ, টপাটপ এবং হচ্ছে শৌশু। এই শৌশু শব্দটা কিন্তু আমরা পরিচিত। কোনো বাতাসের শব্দকে আমরা কি বলি, শৌশু শব্দে বাতাস কি হয়, প্রবাহিত হয়, ভন ভন। তারপর দেখো এখানে ধনাত্মক শব্দের দুইবার ব্যবহারকে কি বলা হয়, ধনাত্মক বৃত্ত বলা হয়। অর্থাৎ যে শব্দগুলো প্রাকৃতিক শব্দ, সেই শব্দগুলো যখন দুইবার উচ্চারিত হবে বা দুইবার ব্যবহার করব, তখন সেটাকে আমরা বলবো দ্বিত্ব। কি বলবো, দ্বিত্ব। সে কত বড় সাহসের কাজ বাক্যটি কোন রচনার অংশ। আমরা এই অংশটা দেখতে পাই হচ্ছে বিলাসী গল্পের মধ্যে গল্পকথক মৃত্যুঞ্জয়কে যে অনেক কষ্ট করে, অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এই বিলাসী মৃত্যুঞ্জয়কে কি করছিল, সুস্থ করে গড়ে তুলছিল। ঠিক এই জায়গায় এই কথাটা বলছিলেন যে এই কাজটা অতটা সহজ ছিল না, একটা জমের মুখ থেকে একটা মুমূর্ষ অবস্থা বা প্রায় মৃত মানুষকে ফিরিয়ে আনা। তাহলে এই জায়গায় গল্পকথক বিলাসীকে সম্বোধন করে উক্ত কথাটি কি করেছিলেন, বলেছিলেন। তাহলে এই জায়গায় আমরা কি করতে পারবো, উত্তর বিলাসী করতে পারবো। তাহলে এখন দেখো বিলাসী গল্পের উদ্ধৃতি একটু খেয়াল করো। দিনের পর দিন, রাত্রির পর রাত্রি তাহার কত সেবা, কত শুশ্রূষা এবং কত ধৈর্য, কত রাত জাগা। অর্থাৎ অনেক কষ্টের কথা এখানে বলছে, যে কষ্টটা অনেক ত্যাগের মাধ্যমে এসেছে। পরবর্তী প্রশ্ন, কোহেলী উত্তরীতলে মাগের সন্ন্যাসী কথাগুলো কোন কবিতার অন্তর্গত। এটা আমরা জানি স্বাভাবিকভাবে, এটা বিদ্রোহী কবিতার কোন চরণ নয়, কারণ বিদ্রোহী কবিতার মধ্যে চরণ ছিল না। তাহলে তাহার এই পড়ে মনে সুফিয়া কামালের যে কবিতাটি আমাদের পাঠ্য বইয়ে আছে, ওইখান থেকেই এই লাইনটুকু কি করা হয়েছে, নেওয়া হয়েছে। প্রতিদান কবিতার এটা কোনো অংশ হতে পারে না। তাহলে আমাদের উত্তর বি নাম্বার হবে। তাহলে দেখো কোন জায়গা থেকে তোমাদের এই লাইনটি নেওয়া হয়েছে, একটু খেয়াল করে দেখি। কহিল সে কাছে সরে আসে, কোহেলী উত্তরীতলে মাগের সন্ন্যাসী। তাহলে এই স্থান থেকে হচ্ছে কি তোমাদের এই উদ্ধৃতিটি নেওয়া হয়েছে। তারপর দেখো, গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারে পড়ে মনে ভুলিতে পারি না কোনো মতে। এরপর দেখো, বৈষম্য বিরোধী কোন সমাস দ্বারা গঠিত। এটা আমাদের একদম পরিচিত শব্দ বর্তমান সময়ের মধ্যে। তাহলে এটার ব্যাস বাক্য হচ্ছে বৈষম্যের বিরোধী। কি বললাম, বৈষম্যের বিরোধী। তাহলে এখানে খেয়াল করো, আমরা আগে অপশনে যাব। তাহলে সবগুলা সমাসই হচ্ছে তৎপুরুষ সমাসের মধ্যে দিয়েছে, কারণ তৎপুরুষ সমাসের মধ্যে যে বিভক্তিগুলো আছে, বিভক্তি নির্ণয় করতে পারলে আমাদের এই অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে এখানে কোন বিভক্তি আছে একটু খেয়াল করতে হবে। দেখো বৈষম্যের বলে কথা আছে কি, এর এই বিভক্তিটি আছে। তাহলে র এবং এর কোন বিভক্তির অন্তর্ভুক্ত, আমরা জানি র এবং হচ্ছে এর ষষ্ঠী বিভক্তির অন্তর্ভুক্ত। সেই অনুযায়ী আমাদের উত্তর হবে কি, ডি নাম্বার। ওকে, তাহলে ব্যাখ্যাটা একটু দেখে নাও যে তৎপুরুষ সমাসের ক্ষেত্রে র এবং এর হচ্ছে ষষ্ঠী বিভক্তির অন্তর্ভুক্ত, এবং ষষ্ঠী বিভক্তিগুলো যদি আমরা দেখি তখন আমরা চোখ বন্ধ করে বলতে পারবো এটা হচ্ছে কি ষষ্ঠী তৎপুরুষ সমাস। আর বিভক্তি শুধু ব্যবহৃত হয় হচ্ছে কি তৎপুরুষ সমাসের ক্ষেত্রে। যে সমাস এবং যদি সংজ্ঞায়িত করা যায় তৎপুরুষ সমাস কাকে বলে, যে সমাস হচ্ছে বিভক্তি রূপে সংগঠিত হয় তাকে কি বলে, তৎপুরুষ সমাস বলে। এখানে কয়েকটি উদাহরণ দেওয়া হয়েছে, যেমন রাজার পুত্র, রাজপুত। তাহলে এখানেও এর বিভক্তি র বিভক্তি আছে, রাজার র বিভক্তি আছে। এখানে দেখো ছাত্রের সমাজ,
তাহলে এখানেও কি আছে, এর বিভক্তি আছে, সবগুলো হচ্ছে কি ষষ্ঠী এবং ছাত্রী সমাস, ছাত্র সমাস। যে নারীর স্বামী ও পুত্র নেই তার এক কথায় প্রকাশ কি হবে? নবুড়া, অনুডা, অভিরা এবং হচ্ছে কুমারী। তাহলে সঠিক উত্তর হবে কি অভিরা। কি হবে? অভিরা হবে। তাহলে এখানে কিছু ব্যাখ্যা দেওয়া হয়েছে। যে নারীর স্বামী বা পুত্র নেই তাকে কি বলা হয়? অভিরা বলা হয়। এবং যে নারীর স্বামী ও পুত্র জীবিত তাকে কি বলা হয়? বীরা। তাহলে বীরা এর বিপরীতার্থক শব্দ হচ্ছে কি অভিরা। তাহলে এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। এরপর দেখো, যে নারীর বিয়ে হয়নি তাকে কুমারী বা অনুরা বলা হয়। এটাও খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এরপর দেখো, যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে তাকে কি বলা হবে? নবুড়া। কি বলা হবে? নবুড়া। এটাও আসতে পারে। তাহলে এই যে দুইটা শব্দ একদম পরিচিত আমাদের, এই দুইটা একটু খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয়, এটা তোমরা একটু শিখে রাখবা। এরপরে দেখো, যে নারীর হাসি সুন্দর তাকে কি বলা হচ্ছে? সুস্মিতা বলা হচ্ছে। তারপর হচ্ছে, যে নারীর দাঁত সুন্দর তাকে বলা হচ্ছে কি সুদন্থী। তারপর দেখো, অন্য কর্তৃক বিবাহিতা তাকে বলা হচ্ছে কি পরুড়া। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। কোনটিতে বফলার উচ্চারণ বহাল রয়েছে? অর্থাৎ কোনটিতে বফলার উচ্চারণটা কি হয় নাই, লোপ পায় নাই? একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো। বিধ্বস্ত। কি বললাম? বিধ্বস্ত। বিধ্বস্ত যখন আমরা উচ্চারণ করি তখন কিন্তু আমরা বফলাটাকে কি করতেছি না, উচ্চারণ করতেছি না। তাহলে এখানে লোপ পেয়েছে, তাহলে আমাদের প্রশ্নের সাথে এটা মিলতেছে না। এরপর দেখো উদ্বেগ। কি বললাম? উদ্বেগ। এখানে দেখো উদ বলতে আমরা থামছি, এরপর বলছি ব্যাক, তাহলে বটা কি থাকছে? বহাল থাকছে। আমাদের পরবর্তী আর যাওয়ার দরকার নেই, আমাদের উত্তর হবে কি বি নাম্বার। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করো নিয়মটা একটু। শব্দের মাঝে বা শেষে যদি গ এবং হচ্ছে দ, ম, ব এবং হচ্ছে ল ইত্যাদি বর্ণের সাথে বফলা কি হয়, যুক্ত হয়, তখন বফলার উচ্চারণ কি থাকে? বহাল থাকে। যেমন হচ্ছে উদ্বেল, কম্বল। উদ্বেলের সাথে ব উচ্চারিত হচ্ছে এবং কম্বলের সাথে কম বলছে, দেন হচ্ছে আমি কি বলতেছি? বল। তাহলে বটা কি হচ্ছে? উচ্চারিত হচ্ছে। 18 বছর বয়স বেঁচে থাকে কিসে? 18 বছর বয়স বেঁচে থাকে হচ্ছে দুর্যোগ আর হচ্ছে কি ঝড়ে। এরপর দেখো, লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? মানে কোন শব্দে লিঙ্গান্তর হয়নি? সাহেব, সাহেব থেকে সাহেবা করা যায়, সাহেব থেকে কি করা যায়? সাহেবা। তাহলে এটা কি হবে? লিঙ্গান্তর হবে। তাহলে বেআই, বেআই থেকে বেআইন করা যায়। কি করা যায়? বেআইন করা যায়। এখন কবিরাজ, এই কবিরাজ শব্দটা কোনো লিঙ্গান্তর করা যায় না। কবিরাজ কোনো লিঙ্গান্তর হয় না। এটা পুরুষ এবং মহিলা উভয় কি মিন করা যায়, একজনকে মিন করা যায়। তাহলে এটার কোনো লিঙ্গান্তর হয় না। তাহলে আমাদের সঠিক উত্তর হবে কি, এখানে বলছে লিঙ্গান্তর হয় না কোনটাতে? তাহলে কবিরাজ। তাহলে এখানে ব্যাখ্যাটা একটু দেখো। যেমন নিত্য পুরুষবাচক শব্দ, নিত্য পুরুষবাচক শব্দ মানে যেই শব্দগুলোর কোনো লিঙ্গান্তর হয় না, তাহলে কবিরাজ লিঙ্গান্তর হবে না। নিত্য পুরুষবাচক শব্দ রাষ্ট্রপতি, ঢাকি, কৃতদার, তারপর হচ্ছে অকৃতদার। এবং নিত্য স্ত্রীবাচক শব্দগুলো দেখো, সতীন, সৎমা, সৎবা, সপত্নী, ডাইনি, উল্টা, তারপর হচ্ছে এও, তারপর হচ্ছে বাইজি। এই প্রভৃতি শব্দগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, কারণ এগুলো হচ্ছে দেখা যায় নিত্য পরিবাচক শব্দ এবং নিত্য স্ত্রীবাচক শব্দ, অর্থাৎ যে শব্দগুলোর আসলে কি হয় না, লিঙ্গান্তর হয় না। এরপর তোমরা খেয়াল করো, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য। তাহলে এই লাইনের মাধ্যমে আমরা কি বুঝতে পারছি? দেখো, বাঁকা বাঁশের বাঁশরি অর্থাৎ বাঁশি হচ্ছে আমাদের প্রেম এবং হচ্ছে কি ভালোবাসার প্রতীক। পরবর্তীতে আমাদের দেখা হচ্ছে অন্য একটা হাতে হচ্ছে কি রণতুর্য রয়েছে। রণতুর্য মানে যুদ্ধাস্ত্র। কি বলা হয়? যুদ্ধাস্ত্র। তাহলে একটা হচ্ছে প্রেম আর একটা হচ্ছে কি দ্রোহ বা বিদ্রোহ বা বিপ্লবের চিহ্ন এখানে কি করা হয়েছে, দেওয়া হয়েছে। তাহলে তাহলে এখানে 1 নম্বর অপশনে দেখো, কবির প্রেম ও আত্মজাগরণ। তাহলে এখানে আত্মজাগরণটা বিষয়টা এখানে কি হবে না, গ্রহণযোগ্য হবে না, কারণ আত্মজাগরণের কথা এখানে বলা হয়নি। কবির প্রেম এবং হচ্ছে কি বিনাশী সত্তা। তাহলে বিনাশ মানে বিদ্রোহের একটা চিহ্ন। তাহলে আমাদের উত্তর হবে কি খ নাম্বার। এরপর দেখো, শুদ্ধ বানান কোনটি? পুরস্কার এবং হচ্ছে তিরস্কার, পরিষ্কার এবং হচ্ছে আবিষ্কার। তাহলে পুরস্কার, আমরা জানি কোন শব্দ যখন আমরা উচ্চারণ করব তখন যদি অ এবং আ এই বর্ণ দুটি আসে বা এই ধ্বনি দুটি আসে, তখন হচ্ছে অবশ্যই আমাদের কি করতে হবে? দন্ত স করতে হবে। কি করতে হবে? দন্ত স করতে হবে। তাহলে বাকি বর্ণগুলো আমাদের কি নেই এখানে, সেই বানানগুলো আমাদের শুদ্ধ নয়। তো আমাদের উত্তর কি হবে? ক নাম্বার হবে। তো এখন দেখো ব্যাখ্যাটা, অ বা অধ্বনির পরে যদি সাধারণত কি হয়, মূর্ধন্য স হবে। অর্থাৎ
কোনো শব্দের মধ্যে যদি অ বা আ ধ্বনি আসে, এরপর যদি মূর্ধন্য ষ এবং দন্ত স দেয়, তাহলে আমাদের সঠিক উত্তর করতে হবে কি 100% দন্ত সই করতে হবে, না অন্যথায় কি হবে, ভুল হবে। ঠিক আছে, তাহলে এখন এবং যদি রস্বই এবং যদি দীর্ঘ উ, যদি এই ধ্বনিগুলো যদি আসে, এরপর আমাদের কি করতে হবে, মূর্ধন্য ষ করতে হবে, যেমন হচ্ছে পরিষ্কার এবং হচ্ছে কি আবিষ্কার, দুটি হচ্ছে কি শুদ্ধ। এখন আমরা নিচের প্রশ্নে, এর পরবর্তী প্রশ্নে যাচ্ছি। নিচের কোনটি অর্থভাষকতা নেই এবং হচ্ছে কি অর্থবোধকতা আছে? অর্থাৎ এমন একটা বিষয় আমরা ব্যাকরণে পাই, যে জিনিসটা হচ্ছে নিজের কোনো অর্থ নাই এবং কিন্তু সে অন্য শব্দের পূর্বে বসে অর্থ কি করতে পারে, সৃষ্টি করতে পারে, তাহলে সেটা হচ্ছে কি আমরা জানি উপসর্গ। কি উপসর্গ হচ্ছে কোন শব্দের পূর্বে বসে সেটা কি করতে পারে, অর্থ সৃষ্টি করতে পারে। যেমন আমরা যদি বলি উপ, উপ এটা একটা কি উপসর্গ হিসেবে আমরা চিনি। তো এই উপ যদি হারের সাথে আমরা যুক্ত করি, মূল শব্দ হারের সাথে যদি যুক্ত করি, তখন কিন্তু আমরা একটাকে নতুন শব্দ পাবো, উপহার। তাহলে উপহার মানে কি কাউকে কোনো কিছু গিফট করা, কেউ কি বলে উপহার বলে। কিন্তু তুমি যদি আলাদা হিসাব করো, এই উপ এটার আলাদা কোনো কি নেই, অর্থ নাই, অর্থাৎ এর কোনো অর্থবাচকতা নেই, কিন্তু অর্থ তৈরি করার কি আছে, ক্ষমতা আছে। এই জন্য বলা হচ্ছে উপসর্গের কি অর্থবাচকতা নেই, কিন্তু অর্থ দ্রুতকতা রয়েছে। এরপর দেখো, অপরিচিত গল্পের কথকের জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না। এরপর এখানে কি হবে, মানে জীবনটা দৈর্ঘ্যের হিসেবে বড় নয়, কিন্তু কিসের হিসেবে বড়, এটা বলছে। এই লাইনটা হুবহু তোমাদের গল্প থেকে নেওয়া হয়েছে। গুণের হিসেবে, গ্রন্থের হিসেবে, উচ্চতার হিসেবে এবং হচ্ছে কি ভাগের হিসেবে। আমরা পড়েছিলাম এভাবে, জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে, এই কথাটি বলা হয়েছিল। এটা মূলত অনুপমের জীবন সম্পর্কে বলা হয়েছিল। কার জীবন সম্পর্কে? অনুপমের জীবন সম্পর্কে এই কথাটি বলা হয়েছিল। এরপর দেখো, পগার পার। কি বললো? পগার পার। বাগধারাটির অর্থ কি? পলায়ন করা, রোপণ করা, লাভ দেওয়া, বাগানের কিলান। তাহলে পগার পার এটার অর্থ কি ছিল? পলায়ন করা। কি করা? পলায়ন করা। এখানে আরো কিছু তথ্য তোমাদের জন্য দেওয়া হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। পগার পার অর্থ কি? পলায়ন করা, পালিয়ে সীমানার বাইরে যাওয়া। এবং হচ্ছে পটল তোলা, এটা খুবই গুরুত্বপূর্ণ। পটল তোলা মানে হচ্ছে মারা যাওয়া। ঠিক আছে, তারপর হচ্ছে ভিজে বিড়াল, কপট ব্যক্তি অর্থাৎ মন্দ খারাপ ব্যক্তি, কুটিল ব্যক্তি। উড়ু চিঠি, বেনামে চিঠি। তাহলে কুমোর ব্যাং, সংকীর্ণ মনা লোক অর্থাৎ ছোট মানসিকতার লোককে বলা হচ্ছে কি কুমোর ব্যাং। এখন এরপর হচ্ছে সপ্তমে চড়া, প্রচন্ড উত্তেজনা। এরপর দেখো, আকস্মিক এর বিপরীত শব্দ কোনটি? তাৎক্ষণিক, ইদানিং, চিরন্তর এবং হচ্ছে কি অনির্দিষ্ট। তাহলে আকস্মিক মানে হুট করে যে জিনিসটা হয়, তাহলে এটার বিপরীত শব্দ কি তাৎক্ষণিক হবে, ইদানিং হবে, চিরন্তর হবে? কি হবে? চিরন্তর হবে অবশ্যই, কারণ এটা সংক্ষিপ্ত। চিরন্তর মানে হচ্ছে অলওয়েজ, মানে দীর্ঘ সময়, যেটা প্রচলিত বিষয়। তাহলে এখানে আরো কিছু বিপরীতাত্মক শব্দ দেওয়া হয়েছে। আকস্মিক, চিরন্তর, ইদানিং এবং হচ্ছে কি তদানীং, অনির্দিষ্ট এবং হচ্ছে নির্দিষ্ট, তারপর হচ্ছে তাৎক্ষণিক, ধীরে, অগ্রজ, অনুজ। অগ্রজ মানে হচ্ছে বড়, অনুজ মানে হচ্ছে ছোটকে বোঝায়। মহাজন, খাতক, তারপর হচ্ছে আস্তিক এবং হচ্ছে নাস্তিক। যশ এবং হচ্ছে কি অপযশ। যশ মানে আমরা জানি খ্যাতি, আর অপযশ মানে হচ্ছে কি খ্যাতি নয়, দুর্নাম আর কি, দুর্নাম বোঝাবে। তাহলে এরপর আমরা পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি, কোনটি কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস? কোনটি কাজী নজরুল ইসলামের রচিত একটি উপন্যাস? অগ্নিবীণা আমরা জানি এটা কাব্যগ্রন্থ। তারপর শিউলিমালা, যোগবাণী। এখানে সঠিক উত্তর হবে কি মৃত্যু খোদা। মৃত্যু খোদা এটাই হচ্ছে কি উপন্যাস, আর বাকিগুলো হচ্ছে শিউলিমালা এটা হচ্ছে গল্প, যোগবাণী হচ্ছে কাব্যগ্রন্থ। ঠিক আছে, তাহলে এখানে দেখো উপন্যাসের মধ্যে কি রয়েছে, বাঁধনহারা রয়েছে, মৃত্যু ক্ষুধা রয়েছে এবং কোহেলিকা রয়েছে। এটা মনে রাখার জন্য, কোহেলিকা মৃত্যু ক্ষুধায় বাঁধনহারা উপন্যাস রচনা করলো, এটা মাথায় রাখতে পারো ছন্দটা। কোহেলিকা মৃত্যু ক্ষুধায় বাঁধনহারা উপন্যাস রচনা করলো। এই ছন্দটা যদি তোমরা মাথায় রাখতে পারো, তাহলে এটা আর ভুল হবে না। এরপর দেখো, গল্প গ্রন্থের মধ্যে রয়েছে বেতার দান, রিক্তের বেদন, তারপর হচ্ছে চন্দ্রবিন্দু এবং হচ্ছে কি শিউলিমালা।
তাহলে এখানে ব্যথার দান এবং হচ্ছে রিক্তের বেদন এবং হচ্ছে শিউলিমালা, এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বারবার আসতে দেখা যায়। নাটকের মধ্যে রয়েছে হচ্ছে ঝিলিমিলি, পুতুলের বিয়ে, আলেয়া, আলেয়া খুবই গুরুত্বপূর্ণ, আলেয়া মেয়েদের নামও হয়ে থাকে। তারপর হচ্ছে মধুমালা, পুতুলের বিয়েটাও এখানে একটু মাথায় রাখবা। এবং কাব্য সংকলনের মধ্যে রয়েছে সঞ্চিতা, এখানে আমরা একটু গোলমেলও হয়ে যাইতে পারি। তার রবীন্দ্রনাথের একটা কি আছে কাব্য সংকলন আছে, সেটার নাম হচ্ছে কি সঞ্চয়িতা। এই সঞ্চয়িতা আমরা কি মাথায় রাখবো, যেহেতু এটা বড়, তাহলে নজরুলের বড় ভাই হচ্ছে কি রবীন্দ্রনাথ, এটা রবীন্দ্রনাথ লিখছে, আর হচ্ছে সঞ্চিতা লিখছে হচ্ছে কি কাজী নজরুল ইসলাম। এই উভয় তথ্য আমরা কি রাখবো, মাথায় রাখবো। এরপর আমরা পরবর্তী প্রশ্নে আসলাম, বিষাদ সিন্ধু কোন সমাস। তাহলে বিষাদ সিন্ধু এটা কোন সমাস জানতে হলে আমাদের প্রথমে এটার ব্যাস বাক্য নির্ণয় করতে পারতে হবে। তাহলে এটার একটা আমি শর্টকাট বলি, এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাসের উদাহরণ। কি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ। কিন্তু এই জায়গায় রূপক কর্মধারয় সমাস চেনার জন্য বা বোঝার জন্য কি জানতে হবে, আমরা বলছিলাম হচ্ছে রূপক কর্মধারয়ের ক্ষেত্রে একটা দৃশ্যমান বিষয় আর একটা হচ্ছে অদৃশ্যমান বিষয় থাকবে। তাহলে দৃশ্যমান এবং অদৃশ্যমান বিষয় নিয়ে যে সমাস তৈরি হয় সেটাকে কি বলে, রূপক কর্মধারয় সমাস। আছে দেখো, তাহলে বিষাদ, বিষাদ মানে হচ্ছে দুঃখ বেদনা। তাহলে বিষাদ কারো দুঃখ কারো বেদনা কি তুমি জানতে পারো, যেমন আমার দুঃখ আছে, তাহলে তুমি কি বুঝতে পারবে আমাকে দেখে আমার দুঃখ আছে, কখনো বুঝতে পারবে না। কিন্তু সিন্ধু, সিন্ধু হচ্ছে একটা নদী, যে একটা হচ্ছে নির্দিষ্ট স্থান দিয়ে কি হয়েছে প্রবাহিত হয়েছে, এবং ওই স্থানকে আমরা দেখলেই বলে এটা হচ্ছে সিন্ধু নদ। কি নদ, সিন্ধু নদ। তাহলে এটা হচ্ছে দৃশ্যমান, নদীকে আমরা দেখি না, 100% দেখি, এটা দৃশ্যমান। তাহলে একটা অদৃশ্য জিনিস আর একটা হচ্ছে দৃশ্যমান জিনিস যে সমাস হবে সেটা হচ্ছে কি রূপক কর্মধারয় সমাস। এরপর আমরা যাব অর্থগত দিক থেকে হরিণ কোন শ্রেণীর শব্দ। অর্থগত দিক থেকে হরিণ কোন শ্রেণীর শব্দ। হরিণ অর্থগত দিক থেকে বা এর উৎপত্তিগত দিক থেকে আলাদা অর্থ রয়েছে। হরিণের যদি আমরা উৎপত্তিগত অর্থটা জানি, সেটা হচ্ছে হরণকারী, হরণ করে যে, সেটা হচ্ছে কি হরিণ। কিন্তু আমরা হরিণকে কি হরণ করে যে এই অর্থে বুঝি না, হরিণ হচ্ছে কি প্রাণীর নাম, একটি প্রাণী অর্থে বুঝি। তাহলে এই যে উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ যদি একই না হয়, ভিন্ন হয়, সেই শব্দকে রূঢ়ি শব্দ বলা হয়। কি রূঢ়ি শব্দ বা রূঢ় শব্দ বলা হয়। এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেওয়া হয়েছে ব্যাখ্যাটা, রূঢ়ি শব্দের ব্যাখ্যা। রূঢ়ি শব্দের অপর নাম হচ্ছে কি রূঢ় শব্দ, দুটো আছে। এবং রূঢ় শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে কি রু প্লাস হচ্ছে কি ত, এবং হচ্ছে রূঢ়ি শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে রু প্লাস হচ্ছে তি, দুইটার আলাদা কি আছে প্রকৃতি প্রত্যয় রয়েছে। তাহলে যে শব্দ প্রত্যয় এবং উপসর্গ যুগে, এই জিনিসটা একটু মাথায় রাখবা, যে শব্দ প্রত্যয় এবং উপসর্গ যুগে গঠিত হয় এবং মূল অর্থ ত্যাগ করে নতুন বিশেষ অর্থ প্রদান করে তাকে কি বলা হয়, রূঢ় বা রূঢ়ি শব্দ বলা হয়। তার মানে হচ্ছে উৎপত্তিগত অর্থ এবং হচ্ছে ব্যবহারিক অর্থ কি হবে, ভিন্ন হবে, সেটা হচ্ছে কি রূঢ়ি। এখন একটু খেয়াল করো, রাবণের মায়ের নাম কি। রাবণের মায়ের নাম আমরা জানি কি নিকষা সতী হচ্ছে রাবণের মায়ের নাম। নিকষা সতী হচ্ছে কি রাবণের মায়ের নাম, নিকষা সতী। তাহলে এই জায়গায় আমাদের সঠিক উত্তর কি করতে হবে, নিকষাকে কি করতে হবে সঠিক উত্তর হিসেবে ধরে নিতে হবে। তাহলে এখানে কিছু আরো তথ্য দেওয়া হয়েছে। কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার কিছু গুরুত্বপূর্ণ অর্থ হচ্ছে কি, যেমন রাবণ এবং হচ্ছে বিভীষণের মায়ের নাম হচ্ছে কি নিকষা, আবার রাবণের ছেলের নাম কি মেঘনাদ, রাবণের ছেলের নাম কি মেঘনাদ, ঠিক আছে। আর মেঘনাদের স্ত্রী হচ্ছে কি প্রমিলা, মেঘনাদের স্ত্রীকে প্রমিলা, ঠিক আছে। আর হচ্ছে এরপর দেখো, আচ্ছা এখানে দেওয়াই আছে মেঘনাদের স্ত্রী হচ্ছে কি প্রমিলা, এবং হচ্ছে লক্ষণের মায়ের নাম হচ্ছে কি সুমিত্রা, লক্ষণের মায়ের নাম কি সুমিত্রা ছিল। এবং হচ্ছে রাবণের বোনের নাম হচ্ছে কি শূর্পণখা, রামের স্ত্রীর নাম হচ্ছে কি সীতা, এবং হচ্ছে রাবণের মেজু ভাইয়ের নাম হচ্ছে কি কুম্ভকর্ণ। এই প্রভৃতি নামগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি, নিপাতনে সিদ্ধ হয়ে সন্ধিবদ্ধ হয়েছে কোনটি। নিপাতনে সিদ্ধ সন্ধি মানে হচ্ছে যে সন্ধি কোনো নিয়ম মানে না। এখানে সঠিক উত্তর হবে কি বি নাম্বার, বৃহস্পতি। আমাদের নিপাতনের সন্ধি যেগুলো রয়েছে সেগুলো একটু মাথায় রাখতে হবে। এখানে কিছু তথ্য দেওয়া হয়েছে, দেখো বৃহৎ প্লাস হচ্ছে প্রতি, সেটা হচ্ছে বৃহস্পতি, নিপাতনে সিদ্ধ। তারপর এই প্রবৃত্তি এগুলো তোমরা একটু দেখে নিবা, একটু স্ক্রিনশট নিয়ে রাখো। যেমন দুর্লোক আছে, প্রায়শ্চিত্ত আছে, পতঞ্জলি আছে, একাদশ আছে, তারপর হচ্ছে ষোড়শ, বিশ্বামিত্র, তারপর হচ্ছে তস্কর,
পশ্চাদার্থ, পশ্চাৎ, এই প্রভৃতি শব্দগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। এখন দেখো কোনটি দ্বিগু সমাসের উদাহরণ নয়। দ্বিগু সমাসের উদাহরণ মানে দ্বিগু সমাসের হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য পায়। কি পদের অর্থ প্রাধান্য পায়? পরপদের অর্থ। তাহলে এখন খেয়াল করতে হবে পরপদের অর্থ কি প্রাধান্য কোনটাতে পায় আর কোনটাতে পায় না। তো চৌরাস্তা, চৌরাস্তা মানে আমরা কি বুঝি? এখানে চৌ হচ্ছে কি প্রথম পদ বা পূর্ব পদ, তাহলে পরপদ হচ্ছে কি রাস্তা। তাহলে চৌরাস্তা মানে কি আমরা চারকে বুঝি নাকি রাস্তাকে বুঝি? তার মানে রাস্তাকে বুঝি। তাহলে এটা আমাদের কি হবে না, যেহেতু এটা দ্বিগু সমাসই হবে। পঞ্চবট, বট মানে হচ্ছে বট গাছ। বট মানে কি? বট গাছ। তাহলে পঞ্চবট মানে আমরা পাঁচকে বুঝি নাকি বটকে বুঝি? গাছকে বুঝি, অবশ্যই গাছকে বুঝি। তাহলে তেমাতা, তাহলে তেমাথার মধ্যে আমরা তিন এবং হচ্ছে মাথা পাচ্ছি। তেমাতা মানে হচ্ছে যেখানে তিনটা মাথা কি হবে? একত্রে মিলিত হবে, রাস্তার মাথা বলা হচ্ছে এগুলো। আবার মানুষের মাথা একসাথে মিলিত করা এটা কিনা বলতেছে না। তাহলে মাথা এটাও মাথার অর্থ প্রাধান্য পাচ্ছে, কিন্তু 10 গজি, 10 গজি হচ্ছে 10 গজ আছে যার, এটার ব্যাস বাক্য। তাহলে 10 গজি কোন বিষয়কে বোঝায়? কোন বিষয়কে বোঝায়? যার হচ্ছে 10 গজ আছে, বা দুটি, দুটি হচ্ছে কি 10 গজের। তাহলে এটা হচ্ছে ভিন্ন একটা পদের অর্থ দিছে। কি দিছে? ভিন্ন একটা পদের অর্থ দিছে, যেটা হচ্ছে কি বহুব্রীহি সমাসের উদাহরণ। কি? বহুব্রীহি সমাসের কি উদাহরণ। এটা আবার সংখ্যাবাচক বহুব্রীহিও বলা যায়, কারণ এখানে কি আছে? প্রথমে হচ্ছে কি আছে? সংখ্যা আছে 10। ঠিক আছে, তাহলে তোমরা এই অংশটা একটু দেখে নিবা। এখানে কিছু হচ্ছে দ্বিগু সমাসের দেওয়া হয়েছে, যেমন ত্রিকাল, এটা হচ্ছে দ্বিগু সমাস। তেমাতা দ্বিগু সমাস, কিন্তু তেপায়া, তেপায়া হচ্ছে কখনো দ্বিগু সমাস হয় না। এই জায়গায় আমরা একটু খেয়াল করবো, বিভিন্ন জায়গায় এটার ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। কারণ তেপায়া মানে তিন পায়ের সমাহারকে বোঝায় না। তেপায়া মানে কোনো টেবিল যার হচ্ছে তিনটা পা রয়েছে, কি রয়েছে? তার তিনটা খুঁটি রয়েছে, এটাকে বলে তেপায়া। ঠিক আছে, তাহলে এটা দ্বারা কি বোঝায় না? এটা পরপদ অর্থ প্রাধান্য পায় না, এটা নতুন একটা অর্থ দেয়। তাহলে যেটা নতুন অর্থ দেয় বা অন্য পদের অর্থ প্রাধান্য পায়, সেটাকে আমরা কি বলতে পারি? সেটাকে আমরা বলতে পারি বহুব্রীহি সমাস। ঠিক আছে, এছাড়া এখানে কিছু দেওয়া হয়েছে পঞ্চবটের সমাহার, পঞ্চবটি। তাহলে 10 গজের পরিমাণ যার, তাহলে 10 গজি, এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের উদাহরণ। 18 বয়সে কি নেই? 18 বছর বয়সে ঝুঁকি নেই, মন্ত্রণা, সংশয়, খাদা। 18 বছর বয়সে কি নেই? সংশয় নেই, কোনো কিছুর ভয় পায় না। তাহলে এই অংশটা তোমরা একটু একবার দেখে নিবা। ঠিক আছে, একবার স্ক্রিনশট নিয়ে রাখো, পরবর্তী তোমরা দেখে নিবা। তাহলে এখন একটু খেয়াল করো, আধুনিক বাংলা কবিতার ভোরের পাখি বলা হয় কাকে? আধুনিক বাংলা কবিতার মধ্যে ভোরের পাখি কাকে বলা হচ্ছে? ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। বিহারীলাল চক্রবর্তীকে কি বলা হয়? ভোরের পাখি বলা হয়। এবং বিহারীলাল চক্রবর্তী ভোরের পাখি, তারপর হচ্ছে নুরুন্নেসা, তারপরে এটাকে বলা হয় হচ্ছে সাহিত্য সরস্বতী, তারপর হচ্ছে সোফিয়া কামাল, এটা হচ্ছে সোফিয়া কামাল। জননী সাহসিকা বলা হয় হেমচন্দ্র, বাংলার মিল্টন বলা হয়, এবং হচ্ছে গুলাম মুস্তফা, কবি কঙ্কন, কবি কঙ্কন তাকে সম্বোধন করা হয়। এগুলো হচ্ছে তাদের ছদ্মনাম আর কি, তাদের ছদ্মনাম, যে নামগুলো ইউজ করে তারা সাহিত্য রচনা করেছেন। এরপর দেখো ডেকো গুজা, কি বললাম? ডেকো গুজা বাগধারাটির অর্থ কি? পকেট ভারী করা, নাকি ক্ষমতা পরীক্ষা করা, নাকি অবহেলা করা, নাকি সহজে কাবু করা? তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে পকেট ভারী করা। কি করা? পকেট ভারী করা। এখানে আরো কিছু বাগধারা দেওয়া হয়েছে, তোমরা একটু এগুলো দেখে নিবা। ঠিক আছে, এবং এখানে ইলশে গড়ি, এগুলো একটু মাথায় রাখতে পারো। তারপর তীর্থের কাক, তারপর হচ্ছে উম ঝোড়ো কাক, এই প্রভৃতি এগুলো একটু মাথায় রাখবা। এবং কেউ ক্যাটা, এটা একটু মাথায় রাখবা। ঠিক আছে, আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, এই বাক্যে বাংলাদেশের পদটি কোন কারকে কোন বিভক্তি? তাহলে এখানে খেয়াল করতে হবে বাংলাদেশ কোন কারকে কোন বিভক্তি। তাহলে বিভক্তি সবগুলোর মধ্যে হচ্ছে ষষ্ঠী আছে। তাহলে বাংলাদেশের নাগরিক, এখানে কি কর্তৃকারকের ষষ্ঠী হবে, নাকি অপদানের ষষ্ঠী হবে, নাকি অধিকরণের ষষ্ঠী হবে, নাকি কর্মের ষষ্ঠী হবে? এখানে আমাদের সঠিক উত্তর নিতে হবে কি অধিকরণের ষষ্ঠী। কারণ অধিকরণ মানে হচ্ছে কোনো কিছুর বিষয় স্থানকে নির্দেশ করে, কোনো কিছু বিষয় স্থানকে নির্দেশ করে। তাহলে কেমনে আমরা অধিকরণ কারক এটা চিনতে পারবো? দেখো, বাক্যের ক্রিয়া কোথায়, কোথায় মানে স্থান, কোথায় মানে কি স্থান, কোনো বিষয়ে ক্রিয়া সংঘটিত হলে হচ্ছে এরূপ বোঝালে অধিকরণ কারক হবে। তাহলে নদীতে পানি আছে, তাহলে পানিটা কোথায় আছে, কোন স্থানে আছে, কোথায়? তাহলে সেটা হচ্ছে নদীতে। সন্ধ্যার সময় এসো, কোন সময় আসবে? এটা নির্দিষ্ট সময় মেনটেন করতেছে, অর্থাৎ ক্রিয়াটা সংঘটিত হবে কি সন্ধ্যায়। তারপর হচ্ছে এরূপ আমরা স্বাধীন বাংলাদেশ, তাহলে বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের এই জিনিসটা, এই শব্দটা হবে কি অধিকরণে ষষ্ঠী। এখন মৃত্যুক্ষুধা উপন্যাসটি কার লেখা? মৃত্যুক্ষুধা উপন্যাসটি কার লেখা? সৈয়দ শামসুল হক,
শওকত ওসমান, কাজী নজরুল ইসলাম এবং হচ্ছে শওকত আলী। এটা আমরা সবাই জানি, এটা কাজী নজরুল ইসলামের লেখা। তাহলে এখানে আরো কিছু তথ্য দেওয়া হয়েছে। কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে তার অগ্নিবীণা, বিশ্বের বাসী, ভাঙ্গার গান, সাম্যবাদী, জিঞ্জির এবং হচ্ছে সন্ধ্যা, এবং হচ্ছে ছায়ানট, চক্রবাক, সঞ্চিতা, ঝিঙে ফুল, সিন্ধু হিন্দু, তারপর হচ্ছে মরু ভাস্কর, সর্বহারা। উপন্যাসের মধ্যে এগুলো আমরা কিছুক্ষণ আগে পড়েছি। তাহলে গল্প গ্রন্থ এবং নাট্যগ্রন্থ প্রভৃতি একটু আমরা দেখে নিব, ঠিক আছে। এখন আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। বাক্য এর প্রকৃতি প্রত্যয় কোনটি? বাক্য এর প্রকৃতি প্রত্যয় কোনটি? ভোজ প্লাস হচ্ছে, ভোজ প্লাস কি হবে? জ হবে। ভোজ প্লাস বাঘ, দেখা যাচ্ছে ভাগ বলে দিন হবে না, এটা হচ্ছে ভোজ প্লাস হচ্ছে জ। তাহলে এখানে আরো কিছু প্রকৃতি প্রত্যয়ের উদাহরণ দেওয়া হলো, তাহলে এগুলো একটু তোমরা খেয়াল করবে। যেমন বাক্য প্রকৃতি প্রত্যয় উক্তি, উক্ত, মাথা, সাম্য, মাধুর্য, গুণবান এবং হচ্ছে মানব। মনোযোগ স, এটা হচ্ছে কি মানবের কি প্রকৃতি প্রত্যয়। মানব বা মানুষ দুইটার প্রকৃতি প্রত্যয় হচ্ছে সেম, ঠিক আছে। এরপর আমরা রবীন্দ্রনাথের লেখা গ্রন্থ কোনটি? পল্লী সমাস? না, পল্লী সমাস রবীন্দ্রনাথের নয়। ছায়ানট, এটাও রবীন্দ্রনাথের নয়। গৃহদাহ, এটাও রবীন্দ্রনাথের নয়। এখানে কালান্তরই সঠিক হবে। কি হবে? কালান্তর, ঠিক আছে। সঠিক হতো তাহলে কি কালান্তর। তার পল্লী সমাজ এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, আর ছায়ানট হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলামের, আর গৃহদাহ এটাও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। কালান্তর এটা হচ্ছে রাজনৈতিক একটা প্রবন্ধ সংকলন, যেটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এখন অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? এটা একটি বিসর্গ সন্ধির উদাহরণ। এটার সঠিক সন্ধি বিচ্ছেদ হবে অহ এবং হচ্ছে কি অহ, ঠিক আছে। অহরহ বলা যাচ্ছে না, এটা হচ্ছে অহ প্লাস হচ্ছে কি অহ, ঠিক আছে। তাহলে বিসর্গ সন্ধির কিছু উদাহরণ এখানে দেওয়া হয়েছে, যেমন হচ্ছে অহরহ ভাস্কর দেওয়া হয়েছে, শিরোপীড়া দেওয়া হয়েছে। এখানে আবার বিসর্গটা কি বিসর্গ সন্ধি বিসর্গ রয়ে গেছে। নিষ্কর, নমস্কার, ইতস্তত, দুস্তর এবং হচ্ছে কি মনুকষ্ট। এগুলো একটু তোমরা দেখে নিও। এরপর হচ্ছে সেই ফুল আমাদের ওই প্রাণ, ফেব্রুয়ারি 1969 কবিতায় ফুল বলতে কি বোঝানো হয়েছে? তাহলে সেই ফুলটা কি? তাহলে কৃষ্ণচূড়া ফুল কি বুঝিয়েছে? নো। বাংলা ভাষাকে বুঝিয়েছে? হ্যাঁ। তাহলে সেই ফুল আমাদেরই চেতনার এই রং, মানে সেই বাংলা ভাষার 1952 সালে যে আমাদের মহান হচ্ছে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ নয় ভাষা আন্দোলন হয়েছিল। সেই ভাষা আন্দোলনের একমাত্র অনুপ্রেরণা যেটা হচ্ছে ভাষা নিয়ে যুদ্ধ, ভাষা নিয়ে সংগ্রাম করেছে, ভাষা নিয়ে ত্যাগ করেছে, পৃথিবীর একমাত্র ইতিহাস বাংলাদেশ যেখানে বাংলা ভাষার জন্য কি দিয়েছে? প্রাণ দিয়েছে। সেই অনুপ্রেরণাকে কাজে লাগাচ্ছে কত সালে? 1969 সালে সেই গণঅভ্যুত্থানে। তাহলে সেই ফুল আমাদের এই চেতনার প্রাণ। তার ফুল বলতে কাকে বোঝাচ্ছে? বাংলা ভাষাকে বোঝাচ্ছে। এখন বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? মৌলিক স্বরধ্বনি হতে 60টি রয়েছে। কয়টা রয়েছে? 60টি রয়েছে। সেগুলো হলো অ, আ, ই, রসউ, তারপর হচ্ছে এ এবং হচ্ছে এ। এই 60টি হচ্ছে কি মৌলিক স্বরধ্বনি। এছাড়া দেখো বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি রয়েছে 31টি এবং হচ্ছে তার মধ্যে হচ্ছে নিয়মিত হচ্ছে 19টি এবং অনিয়মিত হচ্ছে কি 12টি। এখন এতক্ষণ অরিন্দম কহিলা বিষাদে, এখানে বিষাদে কোন কারকে কোন বিভক্তি? তাহলে এখন বিষাদে এটা একটা কি মাধ্যম না? তাহলে মাধ্যম মানে তার বলার স্টারটা কি বিষাদ, মানে যে কথাটা বলছে সেটা হচ্ছে কি বিষাদে, মানে দুঃখ করে বলছে। তাহলে কোনো কিছুর মাধ্যম বা সহায় যদি বুঝায় তাকে অবশ্যই আমাকে কি বলতে হয়? করণ কারক বলতে হয়। কি বলতে হয়? করণ কারক বলতে হয়। দেখো ক্রিয়াকে কিসের দ্বারা এবং কি উপায়ে, অর্থাৎ বোঝাচ্ছে মাধ্যম বা সহায়, কি মাধ্যম অথবা হচ্ছে কি সহায়, এই প্রবৃত্তি দুইটা বিষয় যদি আমাদের মিন করে তখন আমাদের উত্তর করতে হবে কি করণ কারক হিসেবে, ঠিক আছে। তাহলে শর্টকাট হচ্ছে কিসের দ্বারা এবং কি উপায়ে, এই প্রশ্ন করলে যে উত্তর পাবো তাই হচ্ছে কি করণ কারক। হরিৎ, হৃদয়ের হরিৎ উপত্যকায়। হরিৎ মানে হচ্ছে কি হলুদ নয়, লাল নয় এবং সবুজ। হরিৎ মানে কি সবুজ, ঠিক আছে। এখানে দেওয়া হয়েছে হরিৎ অর্থ হচ্ছে কি সবুজ এবং হচ্ছে হরিদ্রা পিত হলুদ, লোহিত হলুদ। বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট উপাধি দেওয়া হয়েছিল কাকে? বাংলা সাহিত্যে একমাত্র সাহিত্য সম্রাট আছে যাকে কাকে বলা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় কি সাহিত্যের সম্রাট, ঠিক আছে। তাহলে তিনি জন্মগ্রহণ করেছেন 1838 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের 24 পরগনা এবং হচ্ছে মৃত্যুবরণ করেছেন 1894 সালে। তার ছদ্মনাম হচ্ছে কি কমলাকান্ত। এটা খুবই গুরুত্বপূর্ণ, কি কমলাকান্ত, এটা খুবই গুরুত্বপূর্ণ। তার উপাধি হচ্ছে কি সাহিত্য সম্রাট, ঠিক আছে। তারপর হচ্ছে তিনি বঙ্গদর্শন
এই পত্রিকার কি করেছিলেন, সম্পাদক ছিলেন। এবং হচ্ছে উপন্যাস কপাল কুণ্ডলা, দুর্গেশ নন্দিনী। এই দুর্গেশ নন্দিনী যখন আসবে তখন আমাদের মাথায় রাখতে হবে বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস হচ্ছে কি দুর্গেশ নন্দিনী। কিন্তু প্রথম উপন্যাস যদি প্রশ্ন করে তখন উত্তর করতে হবে আলালের ঘরের দুলার। কিন্তু এটা সার্থক ছিল না, মানে উপন্যাসের মধ্যে যে যে গুণগুলো থাকা দরকার সেগুলো না থাকায় মানে কি সার্থক নয়। আর এটা হচ্ছে কি সার্থক উপন্যাস। এরপর দেখো বিশ্ববৃক্ষ আছে, কমলাকান্তের সরি কৃষ্ণকান্তের ওইল আছে, তারপর হচ্ছে রাজসিংহ। এই জিনিসগুলা দেখে রাখলে হবে। আর এখানে হচ্ছে প্রবন্ধের মধ্যে তোমরা দেখে রাখবা বিবিধ প্রবন্ধ। এটা তোমাদের যে বাংলা নব্য লেখক দিগের প্রতি নিবেদন যে প্রবন্ধটি রয়েছে সেটা হচ্ছে তাহার বিবিধ প্রবন্ধ থেকে কি করা হয়েছে, নেওয়া হয়েছে। তারপর হচ্ছে কমলাকান্তের দপ্তর, এটা মাথায় রাখবা। তার হচ্ছে যে একটা ছদ্মনাম ছিল, সেই ছদ্মনাম অনুসারে তার প্রবন্ধের নামকরণ করা হয়েছে। এরপর আমরা দেখি তপুবন। তপুবন কোন সমাস? তাহলে এটা জানার জন্য আমাদের কি করতে হবে, ব্যাস বাক্যটা একটু জানতে হবে। এটার ব্যাস বাক্য হচ্ছে তপের বন। তাহলে এখানে খেয়াল করো কোন বিভক্তি আছে, নিমিত্তে। তাহলে নিমিত্তে এই বিভক্তিটা কোথায় থাকে? বিভক্তি পাই আমরা শুধুমাত্র তৎপুরুষে। বিভক্তি পাই আমরা কোথায়? তৎপুরুষে। যেই সমাস হচ্ছে বিভক্তি লোপ পেয়ে সংগঠিত হবে সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। তাহলে এটা আমাদের আর ভেবেচিন্তে করার দরকার নেই, একদম ইজি। ঠিক আছে, আমরা এর পরবর্তী প্রশ্নে যাচ্ছি। সাবি কোন ভাষা থেকে আগত? এই সাবি শব্দটি কোন ভাষা থেকে আসছে এটা আমাদের জানতে হবে। এটা কি আরবি নাকি ফার্সি নাকি হচ্ছে পর্তুগিজ নাকি হচ্ছে তামিল? সাবি মূলত আসছে হচ্ছে পর্তুগিজ ভাষা থেকে। কোন ভাষা থেকে ভাইয়া? পর্তুগিজ ভাষা থেকে সাবি শব্দের উৎপত্তি হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার আসছে। তাহলে এখানে দেওয়া হয়েছে কিভাবে পর্তুগিজ শব্দগুলো আমরা একটু মাথায় রাখবো। ঠিক আছে, দেখো গির্জার পাদ্রীটি আনারস, পাউরুটি, পেয়ারা বালতিতে ভরে গুদামের আলমারিতে তালা মেরে চাবি নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর জানালা দিয়ে চোর ঢুকে আলপিন দিয়ে তালা খুলে ক্যাদেরার উপর দাঁড়িয়ে তা চুরি করলো। তাহলে এখানে আন্ডারলাইন করা যে শব্দগুলো আছে যেমন গির্জা, পাদ্রী, আনারস এবং হচ্ছে পাউরুটি, এই আন্ডারলাইন করা শব্দগুলা সবগুলো হচ্ছে কি এই পর্তুগিজ শব্দ। কোন শব্দ? পর্তুগিজ শব্দ। আমরা একটু মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে, এরপর দেখো ফুল কি ফুটে নিশাকে পুষ্পরতি লবেনি কি? তাহলে শূন্যস্থানে কি হবে? ঋতুরাজন। পুষ্পরতি রজনী কি ঋতুরাজন, এই অর্থটাই এখানে কি হবে, কথাটাই হচ্ছে সঠিক হবে। এরপর দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কে ডিলিট উপাধি প্রদান করে কত সালে? ডিলিট উপাধি প্রদান করে কত সালে? 1933 সালে এবং 1932 সালে, 1934, 1936 সালে। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ডিলিট উপাধি দেন হচ্ছে কত? 1936 সালে। এখন আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। কোন বানানটি শুদ্ধ? ত্রিভুজ। ত্রিভুজ এই বানানটি কি নয়? শুদ্ধ নয়। এখানে কি দীর্ঘকার হবে। তারপর হচ্ছে পরিপক্ক, এখানে ব হবে। আকাঙ্ক্ষা এখানে হচ্ছে ক্ষীয় প্লাস হচ্ছে কি ক আকার হবে এই জায়গায়। তাহলে পুরনো, এটাই হচ্ছে আমাদের সঠিক। ঠিক আছে, এখানে দেওয়া হয়েছে, এগুলা শুদ্ধগুলো দেওয়া হয়েছে। তাহারে পড়ে মনে কবিতাটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? সপ্তাহে মাসিক মোহাম্মদী পত্রিকায়। কোন পত্রিকায়? মোহাম্মদী পত্রিকায়। ক নাম্বার। হ্যাঁ, এখানে দেওয়া হয়েছে। তাহলে বর্তমানে পাঠ্যক্রমের গদ্য এবং কবিতার কিছু প্রকাশকাল দেওয়া হয়েছে। অপরিচিত গল্পটি প্রকাশিত হয় সবুজ পত্রিকায় 1320 বঙ্গাব্দে কার্তিক সংখ্যায়। সালটা হচ্ছে 1914। অর্থাৎ এই সবুজ পত্রিকা প্রথমেই যখন প্রকাশিত হয় সেটা হচ্ছে কি 1914 সালে প্রথম প্রকাশিত হয়। কোন মাসে পিছিয়ে এটা হচ্ছে কি আমরা পূর্বাশা পত্রিকায়। কি পত্রিকায়? পূর্বাশা পত্রিকায় এটা প্রথম প্রকাশিত হয় 1352 বঙ্গাব্দ এবং ইংরেজি খ্রিস্টাব্দ হচ্ছে কি এপ্রিল মাসের 1946। এবং নেকলেস যেটা হচ্ছে প্রকাশিত হয় 1884 সালের 17 ফেব্রুয়ারি ফরাসি পত্রিকায় লে গেরুইস। তারপর এটাই আমরা মাথায় রাখবো। তাহারে পরে মনে সেটা হচ্ছে 1935 সালের মাসিক মোহাম্মদী পত্রিকায় এটা কি হয়? প্রকাশিত হয়। এখন দেখো নিচের কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত অর্থাৎ ভুল ব্যবহার হয়েছে? রিডান্ডেন্সি যাকে আমরা বলে থাকি। তাহলে এক, এখানে কোনো ধরনের ভুল ব্যবহার হয়নি। তাহলে একক এটাও কোনো ধরনের ভুল ব্যবহার হয়নি। কিন্তু দেখো আমরা একত্রিত বলার কোনো দরকার নাই, আমরা একত্র বললেই একত্রিতকে মিন করে। তাহলে এরপরে আবার ইত প্রত্যয় একত্রের সাথে ইত প্রত্যয়
এটা যোগ করার কোনো মানেই হয় না, তাহলে এটাই হচ্ছে আমাদের কি অপপ্রয়োগ। তাহলে সঠিক উত্তর কি হবে? ডি নাম্বার। তাহলে এখানে কিছু অপপ্রয়োগের দৃষ্টান্ত তোমাদের সামনে দেওয়া হয়েছে, তোমরা একটু এগুলো দেখে নিবা। যেমন হচ্ছে একত্রিত না হয় একত্র হবে, নিঃশেষিত না হয়ে হবে নিঃশেষ, এবং হচ্ছে চিরচ্ছেদ না হয়ে কি হবে? চিরচ্ছেদ হবে, চ হবে না, মূর্ধন্য স, দন্ত স হবে, সরি তালব্য স হবে, কি হবে? তালব্য স হবে। এবার দেখো বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? বাগধারা ব্যাকরণের বাক্য তত্ত্বে আলোচিত হয়, নাকি অর্থ তত্ত্বে, নাকি ছন্দ প্রকরণে, নাকি রূপ তত্ত্বে? বা ব্যাকরণ হচ্ছে বাক্য তত্ত্বে বাগধারার কি হয়? আলোচিত হয়। তবে বর্তমানে যে ব্যাকরণ সেখানে বলা হচ্ছে বাগধারা অর্থতত্ত্বে আলোচ্য বিষয়। কিন্তু আমাদের এখন উত্তর করতে হবে হচ্ছে, যদি অর্থতত্ত্ব না থাকে তাহলে বাক্য তত্ত্ব উত্তর করতে হবে। যেহেতু পুরাতন ব্যাকরণটা আমরা এখানে কি করব? মেনে নিব। বাক্য তত্ত্বটা আমরা কি করবো? শুদ্ধ করব, ঠিক আছে। আর বাক্য তত্ত্ব না থাকলে অপশনে আমরা অর্থ তত্ত্ব কি করে দিব? দাগায় ফেলবো। এরপর থেকে বক্তার বাংলাদেশের হৃদয় কাব্যগ্রন্থের লেখককে জসীমউদ্দিন জীবনানন্দ সুকান্ত ভট্টাচার্যের জন্য, এটা হচ্ছে শামসুর রহমান, তিনি লিখছেন হচ্ছে বক্তার বাংলাদেশের হৃদয়। তাহলে দেখো এগুলা আমাদের একটু মাথায় রাখতে হবে। শামসুর রহমানের যে কাব্যগ্রন্থ আছে তার মধ্যে হচ্ছে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, এটা হচ্ছে শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থ, এটা একটু মাথায় রাখবো। তারপর হচ্ছে রুদ্রকৌরটিতে নিজ বাসভূমি, এটাও আমাদের মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে বুকতার বাংলাদেশ, এটা তো আমরা মাথায় রাখবোই। তারপর হচ্ছে ফিরিয়ে নাও, এটা একটু মাথায় রাখা দরকার। ঘাতক কাটা, এগুলো একটু মাথায় রাখলে হবে, ঠিক আছে। মুলায়েম, কি বললো? মুলায়েম শব্দটি কোন ভাষা থেকে বাংলা শব্দ সম্বারে যুক্ত হয়েছে? সংস্কৃত, নাকি ফার্সি, নাকি আরবি, নাকি হচ্ছে পর্তুগিজ? তাহলে মুলায়েম শব্দটি আসছে কোন ভাষা থেকে? আরবি ভাষা থেকে মুলায়েম, ঠিক আছে। এখানে কিছু আরবি শব্দ দেওয়া হয়েছে, যেমন হচ্ছে অজুহাত, তারপর হচ্ছে আক্কেল, তারপর হচ্ছে আজর, আমল, আসবাব, এলাকা, ওজন, কবর। কবরও তাহলে কি আরবি শব্দ? কবরও তাহলে কি আরবি শব্দ? তোমরা একটু একবার হলেও পড়ে নিবা। তারপর দেখো মুনাফা, তারপর হেফাজত, খবর, তারিখ, কলম, আলেম, গোসল, তাহলে প্রবৃত্তি। তাহলে এখানে মোলায়েম এখানে আছে। কোনটি দেশি বাংলা শব্দ? গিন্নি, বাতাসা হবে। এখানে সঠিক উত্তর কি হবে? বাতাসা, খাঁটি বাংলা শব্দ। তাহলে দেশি শব্দের মধ্যে কি কি আছে দেখো? খড়ি আছে, ফোনা আছে, তারপর কাতলা আছে, ডাব আছে, মুড়ি, তারপর হচ্ছে ঝুলি, তারপর হচ্ছে মাকড়ি। তাহলে এখানে আরো কিছু হচ্ছে বাতাসা, তারপর হচ্ছে জলভাই, আমানি, পোখা, তারপর হচ্ছে বাখারি, ঝিনুক, তারপর হচ্ছে দরজা, বাবুই। তাহলে এগুলো একটু তোমরা দেখে রাখবা। কোনটি সমুদ্র শব্দের সমার্থক নয়? সমুদ্র শব্দের বাড়ি দিয়ে, এটা হচ্ছে সমুদ্র। অর্ণব, এটাও সমুদ্র সমার্থক। জলদি, জলদি মানে সমুদ্রকে বোঝায়, কিন্তু তরঙ্গিনী, তরঙ্গিনী হচ্ছে নদীরে বোঝায়। কারে বোঝায়? নদীকে বোঝায়। তাহলে সমুদ্র আর তরঙ্গী, শুধু এই শব্দটা হচ্ছে কি নদীকে কি করে? নদীর অর্থ মিন করে। তাহলে এই আমাদের সঠিক উত্তর হবে কি? তরঙ্গিনী। পৃথিবী শব্দের বিশেষণ কোনটি? পিতৃ, না। পার্থিব, তারপর হচ্ছে ধরিত্রী আছে, তারপর হচ্ছে বসুন্ধরা আছে। তাহলে পৃথিবী শব্দের বিশেষণ হবে কি? পার্থিব। এটাই তো আমরা জানি। বসুন্ধরা একটা সমার্থক শব্দ হলেই হয়তো। তাহলে এখানে এই শব্দগুলো হচ্ছে বিশেষ্য, আর এগুলো হচ্ছে কি বিশেষণ, মানে অ্যাডজেক্টিভ যাকে বলে আর কি, বিশেষণ। আমরা দেখো পৃথিবী, এটা হচ্ছে পার্থিবকে বোঝায়। আবার অধ্যয়ন, অধীত, তবে তেজ, তেজস্বী। তাহলে এই শব্দগুলো আমরা একবার হলো কি আমাদের পড়া দরকার আছে, ঠিক আছে। তরঙ্গভঙ্গ সৈয়দ ওয়ালিউল্লাহর একটি গল্প গ্রন্থ, নাকি উপন্যাস, নাকি প্রবন্ধ গ্রন্থ, নাকি নাটক? তাহলে এটা হচ্ছে কি ভাই? তরঙ্গভঙ্গ, এটা হচ্ছে নাটক। এটা হচ্ছে কি? নাটক। তাহলে এখানে দেখো উপন্যাসের মধ্যে তার লাল সালু, যেটা আমাদের তোমাদের সিলেবাসে আছে। অমাবস্যা, তারপর হচ্ছে কাঁদো নদী কাঁদো, তারপর হচ্ছে আহ দি আগলি এশিয়ান, হ্যাঁ, দি আগলি এশিয়ান। তারপর হচ্ছে গল্প গ্রন্থের মধ্যে রয়েছে হচ্ছে নয়ন ছাড়া, তারপর হচ্ছে দুই তীর এবং অন্যান্য গল্প। এটা একটু মাইনাস করবা, কাঁদো নদী কাঁদো এটা। তারপর হচ্ছে নাটকের মধ্যে আমরা যেটা পড়েছি ক্লাস 10 সেটা হচ্ছে বহিফির, এটা আমরা পড়েছি। আমাদের প্রশ্নে যেটা করা হয়েছে সেটা হচ্ছে তরঙ্গ ভঙ্গ। এরপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সুরঙ্গ, এটাও আমাদের একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তারপর দেখো কুশলিপ, কি বললো? কুশলিপ শব্দের অর্থ কি? অভিনয়, অভিনয় যোগ্য, এবং হচ্ছে অভিনয় জগৎ, এবং হচ্ছে কি অভিনেতা। তাহলে কুশলিপ শব্দের অর্থ হচ্ছে কি?
অভিনেতা। কুশলীপ শব্দের অর্থ কি? অভিনেতা, অর্থাৎ যারা অভিনয় করে, যারা হচ্ছে কি অভিনয় করে। তারপর দেখো, মৃত্যুঞ্জয়কে দংশন করেছিল। দংশন কিসে করছে? কালকে ওঠে সাপ, নাকি উদয়নাগ, নাকি হচ্ছে করিস গুকরু? আমরা জানি যখন গোয়ালাদের বাড়িতে তারা যখন সাপ ধরতে যায় তখন হচ্ছে সেখান থেকে গর্ত থেকে করিস গুকরু, দ্বিতীয় করিস গুকরু সাপটি তাকে কি করে কামড় দেয়। এখানে বিলাসী গল্পে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। তাহলে তাকে যে কামড় দিয়েছিল সেটা হচ্ছে কি খরিশ কুকরু, এবং হচ্ছে গর্তে সাপ পাওয়া গিয়েছিল কয়টি? দুইটা। তারপর হচ্ছে প্রথমটা হচ্ছে ন্যাড়ার হাতে তুলে দিয়েছিল। তাহলে গর্তে সাপ দুটি থাকতে পারে বলেছিল কে? গর্তের মধ্যে দুটো সাপ থাকতে পারে, এটা কথাটি বলছিল হচ্ছে কি বিলাসী, কিন্তু সেটা আবার মৃত্যুঞ্জয় বিশ্বাস করেনি, যার কারণে ফলশ্রুতিতে তার কামড় খেতে হয়। তারপর হচ্ছে বিলাসী আত্মহত্যা করেছিল কি সাপের বিষ পান করে, এবং মৃত্যুঞ্জয় সাপের কামড়ে বমি করেছিল 15 15 বা 20 বা 20 মিনিট, 15 বা কি 15 বা 20 মিনিটের মধ্যে, 15-20 মিনিটের মধ্যে হচ্ছে কি বমি করেছিল। তারপর তারা বুঝতে পেরেছিল যে সে হয়তো আর কি বাঁচবে না। ঠিক আছে। নিচের কোনটি নিপাতনের সিদ্ধ সন্ধি? নিপাতনের সিদ্ধ মানে যেটা কোনো নিয়ম মানে না। আমরা এই যে এখানে পাচ্ছি অতি প্লাস হচ্ছে অন্ত, এটা হচ্ছে স্বর সন্ধির মধ্যে পড়ে, স্বরানন, এটা হচ্ছে নিয়মের মধ্যে আছে। বি প্লাস চিহ্ন, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি। এই বৃহস্পতি এটা কোনো নিয়মের অন্তর্ভুক্ত নয়। তাহলে নিপাতনের সিদ্ধ বলতে গেলে আমরা বৃহস্পতি এটা দাগাবো। তাহলে নিপাতনের সিদ্ধ সন্ধির কিছু উদাহরণ তোমাদের জন্য দেওয়া হলো যেমন হচ্ছে আশ্চর্য, তস্কর, বৃহস্পতি, পরস্পর, মনীষা এবং হচ্ছে দুর্লোক। এই নিপাতন সিদ্ধ সন্ধিগুলো আমাদের একটু মুখস্থ। নিপাতন সিদ্ধ সন্ধি যেহেতু নিয়ম মানে না, এগুলো আমাদের মুখস্থ রাখতে হয়, তোমরা একটু এগুলা দেখে রাখবা। এরপর দেখো, নিশার সমার্থক শব্দ নয় কোনটি? মানে নিশা এই শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? একটু খেয়াল করো। যামিনী, যামিনী অর্থ হচ্ছে রাত্রি। শর্বরী, তারপর হচ্ছে অরাত্রি, তারপর হচ্ছে বিভাবরী। আমরা জানি যামিনী অর্থ রাত, তাহলে নিশার এই শব্দের অর্থ হচ্ছে রাত্রিকে বোঝায়। এখানে আমাদের বলছে সমার্থক শব্দ নয়, তাহলে শর্বরী হবে নাকি অরাতি নাকি বিভাবরী? তাহলে এখানে সঠিক উত্তর নিতে হবে কি অরাতি, কারণ অরাতি শব্দের অর্থ হচ্ছে কি আসক্তি বা অনুরাগকে বোঝায়, মানে কারোর প্রতি অনুরাগ বা আসক্তি, এটাকে কি বলে? অরাতি বলে। আর বাকি নিশা অর্থ হচ্ছে রাত, তারপর যামিনী এটার অর্থ হচ্ছে রাত, এবং হচ্ছে শর্বরী এটার অর্থ কি রাত, এবং হচ্ছে কি বিবাবরী, এবং হচ্ছে ক্ষণদা, তামসী, অসুরা, এবং হচ্ছে নিশিতিনী। আবার এই নিশিতিনী শব্দের বানানটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটা আসে অনেকবার আসে এটা। এরপর দেখো, ট্রান্সপারেন্সি শব্দের বাংলা পরিভাষা কোনটি? ট্রান্সপারেন্সি এটার অর্থ হচ্ছে স্বচ্ছতা বা স্পষ্টতা, যেটাকে আমরা বুঝি পরিচ্ছন্নভাবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি স্বচ্ছতা। এটা একটা পারিভাষিক শব্দ। কি পারিভাষিক শব্দ? তাহলে এখানে কতগুলো পারিভাষিক শব্দ দেওয়া হয়েছে। ক্যাজুয়াল অর্থ হচ্ছে কি নৈমিত্তিক ব্যাপার, তারপর হচ্ছে কাউশন মানে, তারপর অর্থ হচ্ছে কি জামানত, তারপর হচ্ছে কনভেনার, এটা হচ্ছে কি আহ্বায়ক। এখানে আরো অনেক শব্দ আছে, যেমন দেখো হচ্ছে ডিট, এটাও মাথায় রাখবা। তারপর হচ্ছে ডিভ্যালুয়েশন, এটা হচ্ছে কি মূল্যহ্রাস। তারপর হচ্ছে ট্রান্সপারেন্সি, যেটা আমরা পড়লাম, ডেডলক, এবং কনসেন্ট, সম্মতি। এই প্রভৃতি শব্দগুলো আমাদের একটু কি রাখতে হবে, মাথায় রাখতে হবে। যৌবন সূর্য কোন ধরনের সমাস বা কোন ধরনের শব্দ? সন্ধিজাত, নাকি হচ্ছে সমাসবদ্ধ, নাকি প্রত্যয়জাত, নাকি হচ্ছে উপসর্গ? তাহলে এখানে খেয়াল করো শব্দটা, এটার যদি আমরা মানে ভাঙি তাহলে পাবো হচ্ছে যৌবন রূপ হচ্ছে কি সূর্য। তাহলে এখানে খেয়াল করো তো, আমরা বলেছিলাম যখন রূপক কর্মধারয় সমাস পড়েছিলাম তখন হচ্ছে এখানে একটা হচ্ছে দৃশ্যমান বিষয় হবে, আর একটা হচ্ছে কি অদৃশ্যমান বিষয় হবে। যৌবন মানে কারো যৌবনকে আমরা দেখতে পাই? কখনো দেখতে পাই না, কিন্তু সূর্যকে আমরা কি দেখতে পাই। তাহলে সূর্য হচ্ছে দেখার বিষয়, যেটা হচ্ছে দৃশ্যমান, আর যৌবন আমরা কখনো দেখতে পাই না। তাহলে এখানে দৃশ্যমান আর অদৃশ্যমান বিষয়ের সাথে কি সমাসটা সংগঠিত হয়েছে, যার কারণে এটা আমরা বলতে পারবো এটা সন্ধিবদ্ধ কোনো বিষয় নয়, এটা প্রত্যয়জাত বিষয় নয়, বা এটা উপসর্গজাত বিষয়ও নয়, এটা সমাসবদ্ধ একটা কি শব্দ। এরপর দেখো, কোন গুচ্ছ বিদেশি উপসর্গের মধ্যে পড়ে? তাহলে এখানে বললো নিমফি। নিমফি, এই নিম এবং হচ্ছে ফি, এই দুইটা হচ্ছে আমরা জানি ফরাসি উপসর্গের মধ্যে আছে, আর বদ এটাও ফরাসি উপসর্গের মধ্যে আছে। তাহলে কিন্তু পরি এটা হচ্ছে সংস্কৃত উপসর্গের মধ্যে আছে। তাহলে আমরা এদিকে যাওয়ার দরকার নেই, আমরা প্রথম যে এ নাম্বার পেয়েছি সেখানে হচ্ছে আমাদের
দুটোই হচ্ছে কি ফরাসি উপসর্গ। তাহলে ফরাসি মানে কি বিদেশি। এটা বাংলা বা সংস্কৃত তো নয়, ফরাসি মানে হচ্ছে বিদেশি। ঠিক আছে, তাহলে এটা আমাদের ক নাম্বারে সঠিক উত্তর করতে হবে। তাহলে দেখো এখানে কিছু বিদেশি উপসর্গ দেওয়া হয়েছে। ইংরেজির মধ্যে আছে ফুল, হ্যাট, সাপ এবং আছে হাফ। তারপর হচ্ছে আরবির মধ্যে আছে আম, খাস, গড়লা। আম, কাশ, গড়লা, এটা আমি এভাবে মনে রাখি। আম, কাশ, বাজেলাগর, আম, কাশ, বাজেলাগর, এটা এভাবে মনে রাখবা। আবার ইংরেজি গুলো মাথায় রাখতে পারো, হেডমাস্টার সাপ, হাফ পাগল, ফুল চালাক। তাহলে এরপর দেখো ফরাসি, ফরাসির মধ্যে হচ্ছে না, নি এবং ফি, বদ, বে। আর উর্দু এবং হিন্দি, হিন্দি, ঠিক আছে, এখানে আছে হয়েছে একটা মাত্র, সেটা হচ্ছে কি হর। এবং হর রোজ, হর হামাশা, এটা একটা শব্দগুলো আমরা ইউজ করি, হরতাল। এরপর দেখো বিলাসী শব্দে, বিলাসী গল্পে সাপ ধরার বায়না এলে বিলাসী কি করতো? অর্থাৎ বিলাসী কিন্তু পছন্দ করতো না যে মৃত্যুঞ্জয় তারা যে সাপ ধরতে যাইতো, এটাকে কি করতো না, পছন্দ করতো না। কারণ হচ্ছে এটা হচ্ছে মানুষকে ঠকানো, মানুষকে ঠকানোর একটা কাজ, বেশি করে যে ব্যবসা। তাহলে এটাকে উৎসাহ দিত নাকি নিরুৎসাহিত করতো, নাকি বাধা দিত? নিরুৎসাহিত না, একেবারে বাধা দিত। কি দিত? বাধা দিত, তোমরা এটা করতে পারবে না, এরকম বাধা দিত। ঠিক আছে, আর বাধা দিত যে না থাকতো, তখন তোমাদের এখানে নিরুৎসাহিত করা এটাই দেওয়া সবচেয়ে কি হতো, যোগ্য হতো। তাহলে বিলাসী গল্পে কিছু তথ্য এখানে দেওয়া হয়েছে। সাপ ধরার বায়না এলে কি করতো, বিলাসী বাধা দিত। এবং হচ্ছে সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যবসা হচ্ছে কি শিকড় বিক্রি করা। আর শিকড় দিলে, শিকড় গায়ে লাগালে হচ্ছে, বেঁধে রাখলে হচ্ছে সাপে কামড়ায় না, তা নয়। এটাকে এই জন্য কি ভণ্ডামি বলা হয়েছে, যেটা হচ্ছে মানুষ ঠকানোর কাজ। তাহলে দেখো এমন করে মানুষ ঠকায়ও না, ওই যে শিকড় বিক্রি করাকে মিন করে বিলাসী এই কথাটি বলতেছে। তাহলে মৃত্যুঞ্জয়ের কাছে নেশার মতো হয়ে দাঁড়িয়েছিল সাপ ধরা, একেবারে নেশার মতো হয়ে গেছিল। এবং হচ্ছে লেখক বাঙালির বিষ শব্দটি ব্যবহার করেছেন ব্যঙ্গার্থে। কি? ব্যঙ্গার্থে বা তিরস্কার করা আর কি, মানে খারাপ খারাপ কথা বোঝাতে ব্যঙ্গার্থে এটা তুলে ধরেছেন। এবার হচ্ছে ছাদে বৃষ্টি পড়ে। ছাদে কি পড়ে? বৃষ্টি পড়ে। তাহলে এই বাক্যে ছাদে কোন কারকে কোন বিভক্তি হবে? তাহলে আমাদের এখানে 4টা অপশনের মধ্যে হচ্ছে সপ্তমী বিভক্তি দেওয়া হয়েছে। তাহলে বিভক্তি নিয়ে আমাদের টেনশন করার দরকার নেই। তাহলে বৃষ্টিটা কোথায় পড়ে, কোন জায়গায় পড়ে? ছাদে বৃষ্টি পড়ে। তাহলে ছাদ থেকে বৃষ্টি পড়তেছে, কি পড়তেছে? ছাদ থেকে বৃষ্টি পড়তেছে। তাহলে কি হবে? এটা আমাদের অপশন হবে না, তাহলে অধিকরণ হবে। কি হবে? অধিকরণ, স্থান বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? স্থান। ঠিক আছে। বেওয়ারিশ কোন সমাসের উদাহরণ? বেওয়ারিশ মানে নেই ওয়ারিশ, নেই ওয়ারিশ, এটাকে বলা হয় নেই ওয়ারিশ যার, এভাবে সম্পূর্ণ বলা যায় নেই ওয়ারিশ যার, এটা হচ্ছে কি বেওয়ারিশ। তাহলে আমরা জানি নেই বা নয়, নেই অথবা হচ্ছে না, এই নেগেটিভ শব্দগুলো যদি আমরা, না বোধের শব্দগুলো যদি আমরা দেখতে পাই সমাসের মধ্যে, তখন আমাদের বলতে হয় নয়, নয় এই শব্দটা আনতে হয়। তাহলে এখানে বহুব্রীহি সমাসই হবে। কি হবে? বহুব্রীহি সমাসের মধ্যে কি নয় বহুব্রীহি সমাস রয়েছে, যার কারণে আমরা এটাকে কি করবো, সঠিক উত্তর হিসেবে দাগাবো। ঠিক আছে, তাহলে বেওয়ারিশ নেই ওয়ারিশ যার নয় বহুব্রীহি সমাস হবে। নয় নেগেটিভ অর্থে ইউজ করা হয়, না বোধ করতে কি করা হয়, ইউজ করা হয়। সমুচ্চারিত শব্দ যুগল নয় কোনটি? মানে কোন শব্দদ্বয় সেম উচ্চারিত হয় না, একই উচ্চারিত হয় না? তাহলে এখানে দেখো টিকা টিকা, সেম তো উচ্চারিত হয়। টিকা টিকা একই কথা না? একই কথা, একই কথা, কিন্তু বানান দুটো হচ্ছে ভিন্ন, কিন্তু উচ্চারণটা একই। যেমন অশ্ব এবং হচ্ছে কি অশ, এটাকে বলতে হচ্ছে তালব্যস্বকে দুইবার উচ্চারণ করা হচ্ছে, কিন্তু পরবর্তী অপশনটা হচ্ছে আমরা অশ্ব বলতে পারতেছি না, অশ বলতে হচ্ছে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে বি নাম্বার। আমরা পরবর্তী যাওয়ার আর কোনো দরকার নেই। এরপরে দেখো বাংলা তদ্বির প্রত্যয় যুগে গঠিত শব্দ কোনটি? এখানে বলা হচ্ছে অরবিন্দ, তপস্বী, তারপর হচ্ছে দাপট এবং হচ্ছে আতরদান। এখানে সঠিক উত্তর হচ্ছে কি দাপট। কেন? দাপটের এই দাপ, এটা হচ্ছে বাংলা প্রত্যয় যুগে গঠিত একটা কি শব্দ। ঠিক আছে। কোন কোন বানানটি এখানে শুদ্ধ হবে? কোন বানানটা এখানে কি শুদ্ধ? পরিপক্ষ, হ্যাঁ পরিপক্ক বানানটি শুদ্ধ। ঠিক আছে, কারণ ক এর সাথে ব ফলা যুক্ত হয়। আকাঙ্ক্ষা এ বানানটি ভুল। আর লক্ষণের, আকাঙ্ক্ষার মধ্যে হবে হচ্ছে ক্ষীয় প্লাস হচ্ছে ক, এটা হবে যুক্ত লাস্টে। আর লক্ষণের মধ্যে হচ্ছে দন্থন্য হয় না, কখনো মূর্ধন্য হয়। কারণ আমরা নত্য সত্য বিধান অনুযায়ী জানি হচ্ছে ক্ষীয়র পরে কি হয়, মূর্ধন্য হয়। আর হচ্ছে লাঞ্ছনা, এখানেও কি হবে, দন্থন্য হবে, কিন্তু এখানে তারা মূর্ধন্য দিয়ে বসে রইল। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কি ক নাম্বার। ঠিক আছে, এখানে
ব্যাখ্যা দেওয়া হয়েছে, শুদ্ধগুলো এখানে তুলে ধরা হয়েছে। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, এখানে কাটিতে কাটিতে কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আচ্ছা, কাটিতে কাটিতে ধান চলে আসলো, মানে বর্ষা চলে আসলো, অর্থাৎ তিনি টেরই পান নাই যে হুট করে কখন যেন বর্ষা চলে আসলো, ঠিক আছে। তার মানে এটা নিরর্থক, মানে এটা কি নিরর্থক, মানে কোনো নির্দিষ্ট বিষয়কে মিন করতেছে না, মানে হুট করে চলে আসলো, বুঝতে পারেনি। তাহলে এটা বিলম্ব অর্থে কখনো বোঝায় না বা সমাপ্তি অর্থে বোঝায় না, আকস্মিকতাও না। এখানে সবচেয়ে মানে গ্রহণযোগ্য উত্তর হবে কি নিরন্তরতা, কি নিরন্তরতা বা নিরুত্তকতা, এই জিনিসটাই বোঝাবে। এখন দেখো এগুড়া, কি বললাম? এগুড়া শব্দের অর্থ কি? মুদিখানা, পণ্যাগার, নাকি হচ্ছে পণ্য, নাকি হচ্ছে মুক্তাঞ্চল? অবশ্যই হচ্ছে কি মুক্তাঞ্চল। কি হবে? মুক্তাঞ্চল হবে, এখানে দেওয়া হয়েছে। প্রাচীন গ্রিসে মুক্ত স্থান বা বাজারকে কি বলা হতো? এগুড়া বলা হতো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল। প্রণয়, প্রণয় কোন উপসর্গ যুগে? এটা আমি ভেঙে দেখাচ্ছি। প্লাস হচ্ছে কি নয়, এইভাবে হচ্ছে এটা গঠিত হয়েছে। তাহলে পরা অপশমনী আশু দুর্বিনী, পরা অপশমনী আশু দুর্বিনী, অবি অধিপ্রতি অনুনীর, এগুলো আমরা কোথায় পড়েছিলাম? এগুলো আমরা সংস্কৃত উপসর্গের মধ্যে পড়েছি। কোথায় পড়েছি? সংস্কৃত উপসর্গের মধ্যে পড়েছি। তাহলে আমাদের এটা কি হবে? সংস্কৃত উপসর্গ হবে। সংস্কৃত উপসর্গের আরেকটা নাম রয়েছে, এটা হচ্ছে কি তৎসম। তাহলে তৎ অর্থ হচ্ছে তার, আর সম অর্থ হচ্ছে কি সমান। তাহলে এই জিনিসটা কার সমান? সংস্কৃতের সমান। তাহলে এটা মাথায় রাখবো। তাহলে সংস্কৃত উপসর্গ হচ্ছে কয়টা? 20টি। আর বাংলার মধ্যে রয়েছে হচ্ছে কি, বাংলা উপসর্গ হচ্ছে কয়টা? 21টি। তাহলে 20 আর 21, এগুলো একটু মাথায় রাখতে হবে। এখন দেখো আহ মৃগাঙ্ক, কি বললো? মৃগাঙ্ক শব্দটির অর্থ কি? হরিণ শিশু, নাকি চন্দ্র, নাকি চিত্রা হরিণ, নাকি বল্লা হরিণ? এখানে সঠিক উত্তর হবে চন্দ্রকে বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? চন্দ্রকে। আমরা একটু ব্যাখ্যাটা একটু দেখে নিই। মিক, এই মিক শব্দের অর্থ হচ্ছে কি বোঝায়? হরিণকে বোঝায়। কি বোঝায়? হরিণকে। বা মৃগনাভি নামে একটা কথা আছে, যেটা হচ্ছে হরিণের কোনো একটা অংশ থেকে বা মাংস থেকে হচ্ছে যে রসাদনি বা যে সুগন্ধিটা তৈরি করা হয়, সেটাকে বলা হয় মৃগনাভি, এইভাবে সম্বোধন করা হয়। তারপর হচ্ছে তাহলে মৃগাঙ্ক, এটার অর্থ হচ্ছে কি চাঁদ বা চন্দ্র, চাঁদ বা চন্দ্র। তাহলে এটা একটু আমাদের অপরিচিত একটা শব্দ হয়ে গেল, এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। দুঃসময়ের মুখোমুখি কাব্যগ্রন্থের লেখককে? সুফিয়া কামাল, সুকান্ত ভট্টাচার্য, আল মাহমুদ, এবং হচ্ছে কি শামসুর রহমান। তাহলে দুঃসময়ের মুখোমুখি এটা আমরা কোথায় পড়েছি? শামসুর রহমানের জীবনীর মধ্যে এটা কি ছিল? তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কি নিতে হবে? শামসুর রহমান নিতে হবে। এটা আবার রহমান নয়, বানানটা খেয়াল রাখতে হবে, ওনার বানান খুবই গুরুত্বপূর্ণ। শামসুর রহমান। এরপর দেখো অবরোধ বাসিনী গ্রন্থটির লেখককে? শওকত উসমান, রুকেয়া সাখাওয়াত হোসেন। 100% এটা কি রুকেয়া সাখাওয়াত হোসেনের লেখা, সেটা হচ্ছে কি অবরোধ বাসিনী, এটা আমরা জানি। তাহলে এখানে আরো কিছু তথ্য দেওয়া হলো। বেগম রোকেয়ার সাহিত্য কর্মের মধ্যে রয়েছে কি পদ্মরাগ, মতিচুর, এবং হচ্ছে সুলতানার স্বপ্ন। তারপর হচ্ছে এটা ইংরেজিতেও আছে সুলতানাস ড্রিম, এভাবেও আছে। তারপর হচ্ছে বিখ্যাত গ্রন্থের মধ্যে রয়েছে অবরোধ বাসিনী, যেটা প্রকাশিত হয় 1928 সালে। এখানে প্রকাশের সালটাও এখানে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা খুবই জনপ্রিয় একটা কি সাহিত্য কর্ম, অবরোধ বাসিনী। এবার দেখো মুসলিম জাগরণের কবি কাকে বলা হয়? কাজী নজরুল ইসলাম, আলাউল। আলাউল হচ্ছে মধ্যযুগের কবি, এটাও আমরা একটা মাথায় রাখতে পারি। তারপর হচ্ছে আরাকান, এবং আরেকটা তথ্য আছে, আলাউল হচ্ছে আরাকান রাজসভার কবি ছিল। কি আরাকান রাজসভার কবি ছিল। তারপর সৈয়দ আলী আহসান, এটা সঠিক হবে না, সঠিক উত্তর হবে ফররুখ আহমদ। এটাই হচ্ছে কি সঠিক উত্তর। তাহলে মাথায় রাখতে হবে মুসলিম জাগরণের কবি, এটা অনেক গুরুত্বপূর্ণ, জিকে প্রশ্ন এটা আসতে দেখা যায়, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এখানে কিছু তথ্য দেওয়া হয়েছে ফররুখ আহমেদের। তার বিখ্যাত গ্রন্থের মধ্যে রয়েছে কি সাত সাগরের মাঝি, খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ। এবং হচ্ছে এই গ্রন্থ থেকে হচ্ছে পাঞ্জিরি কবিতাটি কি করা হয়েছে? সংকলিত হয়েছে পাঞ্জিরি কবিতাটি, ঠিক আছে। এবং এটি একটি রূপক কবিতা। তাহলে পাঞ্জিরি এই যে কবিতাটি ছিল বা কাব্যগ্রন্থটি ছিল, এটা একটা কি রূপক কবিতার কাব্যগ্রন্থ। এবং এই কবিতায় মুসলিম গৌরব গাথা ও মুসলিম পুনর্জাগরণের বাণী ধ্বনিত হয়েছে। তারা মুসলিম একজন সাহিত্যিক ছিলেন, তিনি মুসলিম সমাজের বা মুসলিম ঐতিহ্যের চিত্রগুলোকে তিনি তার সাহিত্য কর্মের মাধ্যমে কি করেছেন? চিত্রিত করেছেন। এবং তাকে মুসলিম পুনর্জাগরণ ও ইসলামী রেনেসাঁর কবি বলা হয়। এই জিনিসটা মাথায় রাখতে হবে, তাকে বলা হয় ইসলামী রেনেসাঁ কবি বলা হয়।
এরপর আমরা দেখি ধর্মের কল বাতাসে নড়ে, ধর্মের কল এর কারক ও বিভক্তি কোনটি। প্রথমে আমাদের খেয়াল করতে হবে এখানে কোন বিভক্তিটা আসলে রয়েছে। তাহলে এখানে আমরা দেখলাম ধর্মের সাথে এর একটা বিভক্তি যুক্ত হয়েছে, তাহলে আমরা জানি কি র এবং হচ্ছে এর এই দুটি বিভক্তি রয়েছে কোথায়? ষষ্ঠী বিভক্তির মধ্যে। কোন বিভক্তির মধ্যে ভাইয়া? ষষ্ঠী বিভক্তির মধ্যে রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হওয়ার কথা ষষ্ঠী, কিন্তু এখানে দেখো সবগুলো কি দিয়েছে? সপ্তমী দিয়েছে। এখন আমাদের দেখতে হবে ধর্মের কল এটা কি অর্থে এখানে ব্যবহার হয়েছে। তাহলে ধর্মের কল বাতাসে নড়ে, তাহলে ধর্মের কল কি নিজে নিজে নড়ে? না, তাহলে এখানে এই জিনিসটা হচ্ছে কর্ম, কর্তা নয়, নড়ার কাজটা আরেকজন করতেছে। তাহলে যে জিনিসটাকে কেন্দ্র করে কাজটা হচ্ছে সেটা হচ্ছে কি কর্ম, বা বাংলা ইংরেজিতে যাকে আমরা কি বলি অবজেক্ট বলে থাকি, বাংলায় হচ্ছে কর্ম বলি। তাহলে এখন ধর্মের কল এটা হচ্ছে কর্ম, তাহলে আমরা এখানে কর্মটা নিতে পারি, কিন্তু সপ্তমীটা এই জায়গায় আমরা নিতে পারি না। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর করতে হবে কি ষষ্ঠী করতে হবে। কি করতে হবে? ষষ্ঠী করতে হবে। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নটি, এই প্রশ্নটি হচ্ছে তারা ভুল দিয়েছিল। ঠিক আছে, তাহলে এটা সঠিক উত্তর হবে কি ষষ্ঠী। কর্মে কি হবে? ষষ্ঠী হবে, সপ্তমী হবে না। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। কি দিয়ে প্রশ্নগুলো আমরা কি পাবো? ক্রিয়াকে পাবো, এবং কর্ম যাকে দ্বারা হচ্ছে ক্রিয়াটি সম্পাদিত হবে, মানে যে বিষয়টা আঁকড়ে ধরে ক্রিয়াটি সম্পাদিত হবে সেটাকে আমরা কর্ম হিসেবে কি করব? সম্বোধন করতে পারবো। এরপর দেখো বাংলা সাহিত্যে চলিত গদ্য রীতির প্রবর্তককে। এটা অবশ্যই পারতে হবে। এটা কি বললো? গদ্য রীতি, চলিত গদ্য রীতির প্রবর্তককে আমরা জানি প্রমোদ চৌধুরী নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি হচ্ছে সবুজ পত্রিকার মাধ্যমে, কোন পত্রিকা? সবুজ পত্রিকার মাধ্যমে সাধু ভাষাকে চলিত ভাষায় কি করেছেন? রূপান্তর করেছেন, বা চলিত রীতির কি করেছেন? প্রবর্তন করেছেন। ঠিক আছে, তাহলে আমাদের এই উত্তর হবে কি প্রমোদ চৌধুরী। তাহলে এখানে কিছু ব্যাখ্যা দেওয়া হয়েছে। প্রমোদ চৌধুরী সম্পাদিত সবুজ পত্র পত্রিকা, যেটা হচ্ছে 1914 সালে প্রথম কি হয়েছে? প্রকাশিত হয়েছে। এই সর্বপ্রথম চলিত গদ্য রীতির সূচনা হয়। পরবর্তীতে রবীন্দ্রনাথ সহ বিখ্যাত কবি সাহিত্যিক এই পত্রিকায় লেখালেখি করেন এবং চলিত রীতির আরো ব্যাপক প্রসার ঘটে পরবর্তী সময়ে। ঠিক আছে, এখন আসো নিচের কোনটি পারিভাষিক শব্দ? ডাকঘর, ফাস্টফুড, ডাস্টার এবং হচ্ছে পোস্টার। ফাস্টফুড, ডাস্টার এবং হচ্ছে পোস্টার, এই তিনটা শব্দ কিন্তু আমরা পরিচিত, এগুলো ইংরেজি শব্দ হিসেবে আমরা চিনি। কিন্তু ডাকঘর এটা হচ্ছে আমাদের কি পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ কাকে বলে, বা পারিভাষিক শব্দ আমরা কোনটাকে বলবো, এটা একটু আমাদের বুঝতে হবে। চলো দেখি। বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে কি বলা হয়? পরিভাষা বলা হয়। অর্থাৎ ওই বিদেশি শব্দের ভাবানুবাদ থাকতে হবে, কিন্তু পাসপোর্ট, ডাস্টার এবং হচ্ছে কি পোস্টার, এগুলো সরাসরি ইংরেজি ভাষার শব্দ, এগুলো ভাবানুবাদ নয়। বাংলা শব্দের এই শব্দগুলোর ভাবানুবাদ হিসেবে আমাদের ভাষায় লেখা হয় না, সরাসরি নেওয়া হয়েছে। তাহলে এটা কখনো পারিভাষিক শব্দ হতে পারে না। তাহলে আমাদের সঠিক উত্তর হবে কি পারিভাষিক শব্দের মধ্যে অম্লজান, যেটাকে আমরা অক্সিজেনকে কি বলি? অম্লজান হিসেবে চিনি। উদোজান, তারপর হচ্ছে স্নাতকোত্তর এবং হচ্ছে ডাকঘর, এই প্রভৃতি শব্দগুলো হচ্ছে কি আমাদের পারিভাষিক শব্দ। মৌলিক শব্দ কোনটি? মৌলিক শব্দ বলতে শব্দের গঠন অনুযায়ী শব্দকে দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে মৌলিক শব্দ আর একটা হচ্ছে সাধিত শব্দ। মৌলিক মানে মূল জিনিস, যেটাকে আর কোনো ভাঙতে পারবে না, ভাঙলে অর্থবোধ শব্দ পাবে না। আর সাধিত মানে যেটাকে ভাঙলে তুমি অর্থবোধ শব্দ পাবে। ঠিক আছে, তাহলে দেশান্তর, দেশান্তরকে হলো পাবো আমরা দেশ প্লাস হচ্ছে অন্তর, তাহলে দেশের অর্থ আছে, অন্তরের অর্থ আছে। গায়ে হলুদ, গায়ে ও হলুদ দুইটারই অর্থ আছে, কিন্তু নাক এটা কি আমরা না না প্লাস হচ্ছে ক যদি ভাঙি, তাহলে না এর অর্থ আছে নাই, ক এর অর্থ আছে নাই। তাহলে বাড়ি বা প্লাস হচ্ছে ডি, এটা কোনো অর্থ আছে? কখনো অর্থ হচ্ছে না। তাহলে আমাদের এটাও শুদ্ধ হবে, এটাও শুদ্ধ হবে 100%। ঠিক আছে, আমাদের দুইটাই শুদ্ধ হবে, অবশ্যই কি দুইটাই শুদ্ধ হয়েছে। এখন আমরা পাচ্ছি পরবর্তী প্রশ্ন। বাংলা ভাষার উদ্ভব বিকাশে বিস্তৃত ইতিহাস রচনা করেন কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এখানে তাদের কিছু তথ্য দেওয়া হয়েছে, যারা বাংলা ভাষা এবং সাহিত্যে অনেক বেশি অবদান রেখেছেন, তাদের গ্রন্থ সহ তাদের নাম দেওয়া হয়েছে। এগুলো একটু আমাদের অবশ্যই দেখে রাখতে হবে, সবগুলো দেখে রাখতে হবে, একবার হলেও দেখে রাখা দরকার। ঠিক আছে, কবর শব্দটি কোন ভাষা থেকে আগত? আমরা এটা প্রথমে যখন পড়েছিলাম আরবি শব্দগুলা, সেখানে আমি বলেছিলাম কবর শব্দ কোন ভাষা থেকে আসছে। তাহলে আমরা এখানে আরবি হিসেবে আমাদের কি করতে হবে? সঠিক উত্তর করতে হবে। কবর শব্দটি আসছে কি আরবি থেকে। আমরা যখন কোরআন শরীফ পড়ি যারা, তারা এই শব্দটা কোরআন শরীফের মধ্যে বারবার দেখতে পাই, কবর। ঠিক আছে,
তাহলে কবর শব্দটি আরবি ভাষা থেকে কি হয়েছে, উৎপত্তি হয়েছে। এখানে কিছু আরবি ভাষার শব্দ দেওয়া হলো। দেখো প্রচলিত যে আমরা একদম সারা মানে জীবনে ইউজ করি, প্রাত্যহিক জীবনে ইউজ করি, আদালত ইউজ করে থাকি, ইশারা মানে কাউরে ইশারা করা, ইশারা, এবং হচ্ছে আসামি, তারপর হচ্ছে উকিল, এগুলো আমরা ইউজ করি। হামলা, গোসল, তারপর হচ্ছে খরিজ, তারপর হচ্ছে আজব, আজব ব্যাপার বলো না, তাহলে আদব, তারপর হচ্ছে কায়দা, নগদ, এটা তো আমরা ইউজ করি। খাজনা, খবর, বকেয়া, তারপর হচ্ছে মামলা, মালিক, এগুলো কি আরবি শব্দ। সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল সক্রিয় দর্শক নাকি কর্তব্য বিমুখ নাকি অলস ব্যক্তি নাকি নিষ্ক্রিয় দর্শক? তাহলে সাক্ষী গোপাল এই বাগধারাটির অর্থ হচ্ছে কি নিষ্ক্রিয় দর্শককে কি করে বোঝায়। তাহলে এখানে কিছু বাগধারা দেওয়া হলো তোমাদের জন্য। তাহলে টুপ ভুজঙ্গ, নেশায় হচ্ছে বিভোর, ধান বানতে শিবের গীত, এটার অপ্রাসঙ্গিক আলোচনা বলতে বোঝানো হয়েছে। তাহলে তারপর হচ্ছে ননির পুতুল, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে 99 এর ধাক্কা, এটাও খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সঞ্চয়ের প্রবৃত্তি। তারপর হচ্ছে থ পাতা, কি পাতা, থ পাতা মানে হচ্ছে কি স্থায়ী কিছু করা। তারপর হচ্ছে সাক্ষী গোপাল, এগুলো একটু আমরা দেখে রাখবো, ঠিক আছে। চন্দ্র শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? মানে চন্দ্র শব্দের সমার্থক ইন্দু, কলাভিত, তারপর হচ্ছে কলাধর, তারপর হচ্ছে বিভাকর। তাহলে চন্দ্র শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? বিভাকর। তাহলে এখানে একটু ব্যাখ্যাটা আমরা দেখে নিই। চন্দ্র এর সমার্থক শব্দের মধ্যে কি কি রয়েছে সবগুলো মনে রাখতে হবে। যেমন ইন্দু, ইন্দু হচ্ছে মেয়েদের নাম, এটা মাথায় রাখবা। তারপর হচ্ছে কালাভূত, তারপর হচ্ছে সোম, সোম শব্দের অর্থ কি আবার চন্দ্র। তারপর হচ্ছে কলাধর, সুধাকর, তারপর হচ্ছে শশী, জাস্ট এগুলো মাথায় রাখো। তারপর হচ্ছে বিদু, বিদু দিতে পারবে। বিদু হচ্ছে আমাদের এই শব্দটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ ওই কবিতার মধ্যে রয়েছে। তাহলে ওই কবিতা যখন স্যাররা পড়বেন হয়তো চোখে পড়লে হয়তো এটা শব্দটা তোমাদের প্রশ্ন আকারে করে দিতে পারে। তাহলে রজনীকান্ত, এটা একটু দেখবা। আর সূর্য, বিভাকর আছে রবি, সবিতা, ভানু, আদিত্য, মাথুন্ড, বিভাবসু, ভাস্কর, তপন, তপন মানে সূর্য বা গরমকেও বোঝায় তপন, সূর্য যদি গরম থাকে। তাহলে সর্বরী, সর্বরী কথাটির অর্থ কি? সর্বরী অর্থ হচ্ছে রাত, সর্বরী অর্থ কি রাত, এটা আমরা পড়েছি। রাত অর্থ সর্বরী, এবং হচ্ছে অমা, নিশি, যামিনী, বিভাবরী, নদা, এবং হচ্ছে তামসা। এরপর দেখো গুরুজনে ভক্তি করো, গুরুজনে কোন কারকে কোন বিভক্তি? এখন খেয়াল করো, গুরুজনে ভক্তি করতে বলছে, কারে ভক্তি করতে বলছে? গুরুজনে ভক্তি। তাহলে ভক্তি করার কাজটা কে করবে? অন্যজন করবে। তাহলে এটা কি কর্তৃকারক হবে নাকি করণ নাকি করব নাকি সম্প্রদান? তো এখন বিষয়টা খেয়াল করো, ভক্তি বা শ্রদ্ধা কোনো যদি নিঃস্বার্থভাবে আমরা কোনো কিছু যদি করে থাকি সেটা হচ্ছে আমরা কোন কারকে করি? সম্প্রদান কারক, মানে ভিক্ষুককে ভিক্ষা দেওয়া। এটা আমরা ভিক্ষা দিলে কি ফেরত নিব? তাহলে গুরুজন বা শিক্ষককে যদি আমরা সম্মান করি বা শ্রদ্ধা করি, সেই সম্মানকে ফিরিয়ে নেওয়ার জন্য করি না। নিঃস্বার্থভাবে কোনো কিছু দান করলে যেটা নিঃস্বার্থ কাজ সেটা হবে কি সম্প্রদান কারক। এতটুকু মাথায় রাখলে হবে, ঠিক আছে। তাহলে শর্টকাট হচ্ছে ক্রিয়াকে যদি কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে কি সম্প্রদান কারকের ব্যাখ্যা, ঠিক আছে। তাহলে ভক্তি, শ্রদ্ধা ইত্যাদি বোঝালে সম্প্রদান কারক হবে। কোনটি সঠিক বানান? পৌনঃপুনিক, এটাই হচ্ছে সঠিক, বাকিগুলা পৌনঃপুনিকের বাকি বানানগুলো হচ্ছে কি ভুল, ঠিক আছে। পতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে, এটা হচ্ছে কি কোন লেখকের উক্তি? এটা রবীন্দ্রনাথ ঠাকুরের না, এটা হচ্ছে দীনেশচন্দ্র সেন না, প্রমোদ চৌধুরী না, এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী যে গল্পটি আমাদের পাঠ্যপুস্তকে রয়েছে ওইখান থেকে হচ্ছে এই লাইনটি কি করা হয়েছে, নেওয়া হয়েছে উক্তিটি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এবং কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নয়? পল্লী সমাজ শরৎচন্দ্রের, দানবনা এটা হচ্ছে শরৎচন্দ্রের, তারপর হচ্ছে নৌকাডুবি, নৌকাডুবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের, তাই গৃহদাহ কিন্তু শরৎচন্দ্রের। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে কি সি নাম্বার, নৌকাডুবি, নৌকাডুবি এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাস। অপরিবর্তনীয় শব্দকে কি বলে? মানে যেটার কোনো পরিবর্তন করা হয় না, অর্থাৎ লিঙ্গান্তর হয় না, অর্থাৎ তার কোনো পদের পরিবর্তন হয় না, একটা পদ থেকে অন্য পদে স্থানান্তর করা যায় না, ঠিক আছে, যার সাথে হচ্ছে বিভক্তি যুক্ত হয় না, প্রত্যয় যুক্ত হয় না, ওই জিনিসটাকে ব্যাকরণের ভাষায় কি বলে? অব্যয়। আমরা জানি পদকে প্রধানত দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে সব্যয় পদ আর একটা হচ্ছে কি অব্যয় পদ। সব্যয় পদ মানে সেটা পরিবর্তন করা যায়, এটার মধ্যে বিভক্তি যুক্ত করা যায়, লিঙ্গান্তর করা যায়, ঠিক আছে, পদের পরিবর্তন করা যায়। কিন্তু অব্যয় যার কোনো কি নাই, পরিবর্তন হয় না, অব্যয়কে ভাঙলে পাই নয় বিয়য়।
তাহলে যার কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, ব্যাখ্যাটা একটু তোমরা পড়ে নিবা। কি বললো? নয় বিয়, যার কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, পূর্ব ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কি বলে? অর্থাৎ প্রথম ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির কি হবে? পরিবর্তন হবে, অর্থাৎ প্রথম পক্ষের পরিবর্তন হবে না, তাকে বলা হয় প্রগত। কি? তাকে বলা হয় প্রগত। আর পরাগতের মধ্যে হচ্ছে পরবর্তী ধ্বনির দ্বিতীয় ধ্বনির প্রভাবে প্রথম ধ্বনির পরিবর্তন হবে। ঠিক আছে, এগুলো ধ্বনি পরিবর্তনের উদাহরণের মধ্যে আছে। তাহলে এটা হচ্ছে কি? প্রগত। এরপরের প্রশ্ন আমরা যাচ্ছি, ভাষার মূল উপকরণ কি? তাহলে মূল উপকরণ কি হবে? এখানে আমি তোমাদের মনে রাখতে বলবো, উপকরণের মধ্যে একটা ক শব্দ কি আছে, বর্ণ আছে, সেই বর্ণ দিয়ে আমরা মনে রাখবো ভাষার মূল উপকরণ হচ্ছে কি? বাক্য। কারণ বাক্যের মধ্যে একটা কি আছে? খ আছে। কি আছে? খ আছে। এটা এভাবে মাথায় রাখতে পারি আমরা। ঠিক আছে, নাহলে কিন্তু অন্যথায় আমরা ভুলে যেতে পারি, কারণ হয়তো শব্দ বলে ফেলতে পারি বা ধ্বনিও বলতে পারি। এই জন্য আমরা ক দিয়ে মনে রাখবো হচ্ছে কি? বাক্য। এবং এখানে দেওয়া হলো ব্যাখ্যার মধ্যে মূল উপকরণ হচ্ছে কি? বাক্য। এবং মূল উপাদান, উপাদানের মধ্যে দন্ত ন আছে, আর ধ্বনির মধ্যেও কি আছে? দন্ত ন আছে। তাহলে উপাদান যখন দন্ত ন দিয়ে শেষ করব, তাহলে ধ্বনিও কি? দন্ত ন দিয়ে শেষ হয়। এটাও আমরা এইভাবে মাথায় রাখতে পারি। চঞ্চু শব্দের অর্থ কি? ঠোঁট, চোখ, নাক, কান। এটা পাখির ঠোঁটকে বলা হয়। কি বলা হয়? পাখির ঠোঁটকে। ঠিক আছে, দেখো পাখির ঠোঁটকে কি বলা হয়? চঞ্চু বলা হয়। ছেলেটি অঙ্কে কাঁচা। অঙ্কে কাঁচা কোন কারক? আমি তোমাদের মনে রাখতে বলবো এই জিনিসটা, জাস্ট কোনো বিষয় কারক দ্বারা যদি কোনো বিষয় বা কোনো স্থানকে নির্দেশ করে, আবার বলছি কোনো বিষয় বা কোনো স্থানকে নির্দেশ করে, তাকে 100% তোমাকে কি বলতে হবে? অধিকরণ কারক বলতে হবে। কি বলতে হবে? অধিকরণ কারক বলতে হবে। কারণ এখানে অঙ্কে কাঁচা, অঙ্ক কি ভাই? সাবজেক্ট না, এটা বিষয় না? সদন এর প্রতিশব্দ কোনটি? নিবাস, সর্বরী, সদর নাকি কেন্দ্র? তাহলে সদন এটার সঠিক উত্তর কি? নিবাস বা ঘরকে বোঝায়। কি বোঝায়? ঘর। তাহলে গৃহ, সদন, আবার হচ্ছে আলয়, তারপর হচ্ছে নিকেতন বা নিলয় প্রভৃতি অর্থ হচ্ছে একই, সেটা হচ্ছে কি? ঘর, বাসস্থান। এখন দেখো, খোদার দেওয়া এই পৃথিবীর নিয়ামত হইতে যে নিজেকে বঞ্চিত রাখিল, সে যত মোনাজাতই করুক, খোদা তাহা কবুল করিবেন না। এই অংশটুকু কার রচনা থেকে নেওয়া হয়েছে? সৈয়দ ওয়ালিউল্লাহ, সৈয়দ আলী আহসান, কাজী নজরুল ইসলাম এবং হচ্ছে জসিমউদ্দিন। এই অংশটুকু কাজী নজরুল ইসলামের। ঠিক আছে, তারপর দেখো, দেশের 90 জন নরনারী ওই পল্লী গ্রামেরই মানুষ এবং সেই জন্য কিছু একটা আমাদের করা চাই। উক্তিটি কোন লেখকের? তাহলে এটা কোথায়? এটা আমরা পড়েছিলাম শরৎচন্দ্র, বা ওই যে ন্যাড়া, ন্যাড়া চরিত্রটি কোথায়? বিলাসীর মধ্যে আছে। তারা হচ্ছে 10-12 জন পোলাপাইন হচ্ছে বিদ্যা অর্জন করতে যাইতো, তাদের যে পড়াশোনার যে অবস্থা, সেই জিনিসটা সম্পর্কে বলা হয়েছিল শরৎচন্দ্রর এটা এই কথাটা বিলাসী গল্পের। শিল্পসম্মত বাংলা গদ্যরীতির জনক হিসেবে খ্যাত সাহিত্যিকের নাম কি? প্রমথ চৌধুরী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। গদ্যরীতির জনক হচ্ছে কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি মীর মশাররফ নাকি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? অবশ্যই হচ্ছে কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। চলিত ভাষার কথা তো বলা হয়নি, গদ্যরীতি এটা প্রথম প্রবর্তন করেছেন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটা দেখেন, দুইটা তথ্য মাথায় রাখতে হবে। তিনি হচ্ছে বিদ্যাসাগরের গদ্যরীতির জনক বলা হয়, এবং হচ্ছে তিনি প্রথম বাংলায় জ্যোতিচিহ্ন ব্যবহার করেন। কোন শব্দটি খাঁটি বাংলা উপসর্গ দিয়ে গঠিত? আনখোরা। আন, আন এটা হচ্ছে খাঁটি বাংলা, আর হচ্ছে প্র এটা সংস্কৃত, পরা এটাও সংস্কৃত, আর অপ এটা হচ্ছে কি? সংস্কৃত উপসর্গ। প্রথমটাই হচ্ছে কি? বাংলা। আমরা বাংলা উপসর্গ গুলো দেওয়া হয়েছে, কয়টা রয়েছে বাংলা উপসর্গ? 21টি বাংলা উপসর্গ রয়েছে। অ, অ, অজ, অনা, আ, আর এই দেখো আন, এই আনটা হচ্ছে আনখোরার মধ্যে কি রয়েছে। ঐহিক শব্দের বিপরীত শব্দ কোনটি? ঐশ্বর্য, অনৈক্য, তারপর সেদিক এবং হচ্ছে কি? পারত্রিক। সঠিক উত্তর হবে কি? পারত্রিক। এরপর দেখো, প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস যে জেলায়, তার নাম? নদিয়া, মুর্শিদাবাদ, ঢাকা, পাবনা। হবে কি? হবে পাবনা। তাহলে এখানে প্রমথ চৌধুরীর কিছু তথ্য। জন্ম সালটা একটু মাথায় রাখতে হবে, 7ই আগস্ট, এবং হচ্ছে 1868। মৃত্যু হচ্ছে 2 সেপ্টেম্বর 1946 শান্তিনিকেতনে।
পৈতৃক নিবাস হচ্ছে পাবনা জেলার হরিপুর গ্রামে। তারপর হচ্ছে ছদ্মনাম বীরবল, এটাও মাথায় রাখতে হবে। তার পত্রিকা ছিল কি সবুজ পত্র পত্রিকা। প্রবন্ধের মধ্যে কি তেল নুন লাকড়ি, বীরবলের হালখাতা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর কাব্য সনেট, সনেট পঞ্চাশত, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং গল্পের মধ্যে রয়েছে চারিয়াতে কথা এবং হচ্ছে আহুতি, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে আমাদের। রামায়ণ রচনা করেন কে? রামায়ণ রচনা করেন হচ্ছে কি বাল্মীকি। কে রচনা করছে? বাল্মীকি হচ্ছে কি রামায়ণ রচনা করছে। রামায়ণের মূল রচিত হচ্ছে কি বাল্মীকি, এবং হচ্ছে বাংলায় অনুবাদ করা হচ্ছে কি কৃত্তিবাস। কি কৃত্তিবাস। কোন বানানটি সঠিক? ক্ষীণজীবী, ক্ষীণের মধ্যে হচ্ছে মূর্ধন্য হবে, আর জীবীর মধ্যে দুইটা হচ্ছে দীর্ঘিকার, এটা হবে না। তাহলে এটাও হবে না, আমাদের সঠিক উত্তর হবে এটা। ঠিক আছে, এখানে হচ্ছে কি দন্ত ন দিয়ে দিয়েছে তারা। তাহলে জীবী অলওয়েজ কেবল দুইটা হচ্ছে দীর্ঘিকার হয়। ঠিক আছে, যেমন আইনজীবী, কৃষিজীবী, পরজীবী, ক্ষীণজীবী। স্কুল শব্দটিকে স্কুল উচ্চারণে ধ্বনির এই পরিবর্তনকে বলা হয়। একটু খেয়াল করো, স্কুলের মধ্যে কি রশি এইটা নাই, এটা আছে না। তাহলে কোনো শব্দের মধ্যে যদি স্বরধ্বনি না থাকে, তার পূর্বে যদি কোনো স্বরধ্বনি আসে, তাকে বলা হয়, নতুন করে আসলে তাকে বলা হবে কি আদেশ স্বরাগমন। কি বলা হবে? আদেশ স্বরাগম। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর হবে কি ক নাম্বার। শব্দের আদিতে স্বরধ্বনি এলে তাকে কি বলা হয়? আদি স্বরাগম বলা হয়। যেমন স্কুল থেকে স্কুল হয়েছে, স্টেশন থেকে স্টেশন হয়েছে। কি স্টেশন। শামসুর রাহমানের বন্দি শিবির থেকে এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় কোন সনে? 1971, 1972, 1973, 1974। সঠিক উত্তর হবে কি 1972 সনে এই বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থটি কি হয়েছে? প্রকাশিত হয়েছে। কোনটি সঠিক বানান? নিশিতিনি, তারপর হচ্ছে নিশিতিনি। তাহলে এখানে সঠিক উত্তর হবে সি নাম্বার। ঠিক আছে, এখানে এটা ভুল রয়েছে, আর এটা তো এমনি ভুল। আর এখানে সবগুলা কি দিয়েছে? রশি কাট দিয়ে দিয়েছে। তাহলে আমাদের সি নাম্বার কি হবে? সঠিক উত্তর হবে। তাহলে এখানে দেখো কিছু বানান আমাদের মাথায় রাখতে হবে, যেমন নিশিতিনি, অধ্যপি, তারপর হচ্ছে তিরস্কার, লজ্জাকর। অনেকে এটাকে লজ্জাস্কর দিয়ে দেয়, কয়ের সাথে দন্তস্ব অ্যাড করে দেয়, তাহলে এটা ভুল হবে। তাহলে শিরপীড়া, দারিদ্র, দরিদ্রতা, মিঘনয়া, তারপর হচ্ছে যদ্যপি এবং হচ্ছে আকাঙ্ক্ষা। প্রমোদ চৌধুরীর সাহিত্য খেলা প্রবন্ধটি সর্বপ্রথম যে পত্রিকায় প্রকাশিত হয়েছে সেটা কি? গল্প সংগ্রহ নাকি প্রবন্ধ সংগ্রহ নাকি সবুজপত্র নাকি যুগবাণী? তাহলে এই সাহিত্য খেলা এই প্রবন্ধটি কোথায় প্রকাশিত হয়েছে? প্রথম সবুজপত্র, যেটা হচ্ছে প্রমোদ চৌধুরী, যেটা সর্বপ্রথম প্রকাশিত হয় কত? 1914 সালে। এরপর দেখো, কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন নাটকটি কবি নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন? এটা আমরা জানি। বসন্ত নামে একটা কি ছিল? নাটিকা ছিল, বসন্ত নাটিকা। সেই নাটিকাটি হচ্ছে কি নজরুলকে তিনি উৎসর্গ করেছিলেন। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? বসন্ত। এরপর দেখো, মর্ষিয়া শব্দের বিপরীত অর্থ কি? মর্ষিয়া মানে বোঝায় শোক গাথা। কি বোঝায়? শোক গাথা বা দুঃখ। তাহলে দুঃখ বা সুখের বিপরীত কি হবে? 100% আনন্দ হবে। কি হবে? আনন্দ হবে। তাহলে এখানে দেখো সুখ, এটা হচ্ছে তার সমার্থকই শব্দ, মানে একই শব্দ। তাহলে লোকগাথা কখনো হবে না, আনন্দ গাথা হবে। কি হবে? আনন্দ গাথা। তাহলে এখানে কিছু দেওয়া হয়েছে, বিপরীতার্থ শব্দ কিছু দেওয়া হয়েছে। তাহলে মর্ষিয়া এটার কি বিপরীত শব্দ হচ্ছে শোক গীতি, মানে শব্দের অর্থ হচ্ছে কি সুখ গীতি, বিপরীত শব্দ হচ্ছে কি আনন্দ গাথা। তারপর হচ্ছে রুনাজারি, এটা একটু মাথায় রাখবা, কান্না। তারপর হচ্ছে জুমাত অন্ধকার, তারপর হচ্ছে সর্বরী রাত্রি, এবং আহাজারি অত হাহাকার, এগুলো একটু মাথায় রাখবা। কন্দ্রখাপ, এটা হচ্ছে কি স্বপ্ন, এটা বাদ দাও। তারপর হচ্ছে তাহলে এই শব্দগুলো তোমরা একটু পরে রাখবা। এখান থেকে হয়তো তোমাদের ভাগ্য ভালো হলে চলে আসতে পারে। তাহলে আজকে তোমাদের এই বিষয়টা একটু তোমরা ভালো করে দেখবা, যেন হচ্ছে তোমাদের যে অতিরিক্ত তথ্যগুলো দেওয়া হয়েছে সেটা ভালো করে দেখবা। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। তাহলে তোমরা সবাই ভালো করে পরীক্ষাটা দিবা। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো লেকচারে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।